আসসালামু আলাইকুম। আজকের ইঞ্জিনিয়ারিং ম্যাট্রিক্স নির্ণায়ক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এস এম আনাস ফেরদৌস, পড়াশোনা করছি বুয়েটে। সো আমরা আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যা যা লাগে সেগুলো করার চেষ্টা করব। আমি আবার উল্লেখ করছি, এটা একটা অ্যাডমিশন ক্লাস। যদি কারো একাডেমিকের থিওরি ক্লিয়ার না থাকে, আগে একাডেমিক থিওরি ক্লাসটা দেখে দেন এই ক্লাসটা করার অনুরোধ থাকবে। এবং সেই সাথে যদি কারো এই ক্লাসটা ভালো লাগে, তাহলে তুমি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে এনরোল করে ফেলতে পারো বা অন্যান্য কোর্সে এনরোল করে ফেলতে পারো। সো কথা না বাড়ায়, লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়কের আমরা আগে অ্যানালাইসিস রোডম্যাপটা দেখি যে এই চ্যাপ্টার থেকে কি কি আসে। অ্যানালাইসিস রোডম্যাপের আগে আমি তোমাকে মুখেই একটা কথা বলে দিই যে এই চ্যাপ্টার থেকে যদি কোনো টাইপের ম্যাথস চলে আসে, সেটা হলো ইনভার্স ম্যাট্রিক্সের টাইপটা আসবে। ডিরেক্টলি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে না, বাট ওই থিওরিটা কাজে লাগায় আমাদের বেশ কিছু ম্যাথ আসতে পারে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধারণাটা আসতে পারে। কিন্তু তোমরা যদি আমাকে কোশ্চেন করো যে ভাইয়া নির্ণায়ক বা অন্যান্য টপিকগুলো কতটুকু ইম্পর্টেন্ট, আমি বলবো ওখান থেকে কোনো ম্যাথ আসার সম্ভাবনা নাই। সাধারণত বুয়েটে কোনো প্রকার কোনো প্রমাণ আসে না, কাজ তারা জানে খুব ভালো মতো যে প্রমাণ তুমি ভুংভাং দিয়ে মিলাই দিবা। তো যদি তোমাকে বেশি ফোকাস করতে হয় ইনভার্স ম্যাট্রিক্সের যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব সেটাতেই বেশি ফোকাস করতে, নির্ণায়ক বা নির্ণায়কের প্রমাণ নিয়ে এত পেইড নেওয়ার দরকার নাই। যদিও তোমরা যারা উদ্ভাসে পড়তেছো উইকলিতে এগুলা ম্যাথটা দিবে, কিন্তু অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিং বা বইয়ের অ্যাডমিশন পরীক্ষা এগুলো লাগবে না। এবং ইম্পর্টেন্ট প্রমাণের ক্ষেত্রে আমি বলবো যে যেগুলো সালে আসছে সেগুলো করতে। বাট তারপর আমরা জাস্ট কথা বলি যে প্রথমত ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সংক্রান্ত সমস্যা, এরপরে ম্যাট্রিক্সের ট্রেস থেকে কোশ্চেন আসছে, এরপরে ম্যাট্রিক্সের ভুক্তি সংক্রান্ত আসছে যে এই ভুক্তিটার অনুরাশি বা সহগুণক কি হবে, এরপরে নির্ণায়কের অনুরাশি সহগুণক, মানে বেসিক্যালি নির্ণায়ক বা ম্যাট্রিক্স যেটারই অনুরাশি সহগুণক আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ব্যতিক্রমী বা ব্যতিক্রমী এবং ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত, এটাই হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। কাজ লাস্ট কয়েক বছর ধরে ম্যাট্রিক্স নির্ণায়কের যে কোশ্চেনগুলো আসতেছে এই টপিক ফোকাস কোশ্চেন আসতেছে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী ইম্পর্টেন্ট টপিকগুলোতে চলে যাই, এখানে কি বলা আছে যে ম্যাট্রিক্সের বাস্তব প্রয়োগ, এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট নাইস টু নো, জানার জন্য দিতে পারে। এরপর নির্ণায়ক সম্বলিত অভেদ ও মান নির্ণয়, বেসিক্যালি তোমাকে একটা নির্ণায়ক দিয়ে দিবে, ওটার মান নির্ণয় করতে বলবে। এরপরে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বেসিক্যালি সেম, এই দুইটা সেম টপিক, বাট আগের বারে যেমন ছিল নর্মাল একটা নির্ণায়ক, এবার ব্যতিক্রমী ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে। নির্ণায়ক বিশিষ্ট সমীকরণ সমাধান দিতে পারে, বহুচলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান দিতে পারে। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টাইপ নিয়ে একটু পরে ক্লাসে কথা বলবো, বাট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। যদি একান্ত কোনো কিছু পড়তে হয় এই টপিকগুলোর আন্ডারেই পড়বা, কাজ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন যদি আসে সর্বোচ্চ একটা, এমসিকিউ আসলে সর্বোচ্চ দুইটা। ওকে, আচ্ছা, এরপরে ম্যাট্রিক্স নির্ণায়ক। প্রথমে আমরা ম্যাট্রিক্সের আগের থিওরিগুলোকে একটু রিভাইজ করে ফেলি। এখানে ম্যাট্রিক্সের বেসিক কিছু কনসেপ্ট দেওয়া আছে, সেগুলো আমরা রিভাইজ করব। তার আগেই বলে রাখি যে যদি কারো, আমি এখানে আসলে সব লাইন বাই লাইন পড়বো না, খুব স্বাভাবিক। তো যদি কারো কোনো লাইন মনে হয় যে না এই লাইনটা কি, তুমি একটু লেকচার স্লাইডটা দেখবে, এটা আমরা তোমার কিন্তু কোর্সে যারা আছো তারা সবাই পায়ে যাবা। ওকে, তো প্রথমে যেটা জানতে হবে যে একটা ম্যাট্রিক্সের যদি কোনো একটা সংখ্যা দিয়ে, ধরো কে দিয়ে আমি গুণ করছি, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে হলো প্রত্যেকটা রাশির সাথে গুণ হয়ে যাবে। তো তখন কি হয়ে যাবে, কে কে বি, ধরো এ বি সি ডি এফ জি এইচ আই একটা ম্যাট্রিক্স আছে, সেটা কে কে বি কে সি কে ডি কে এফ, মানে সবগুলোর সাথে যোগ হবে, সরি গুণ হবে। তুমি একটু তাকায় দেখো যে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়েছে। কিন্তু সেম জিনিসটা যদি আমি একটা নির্ণায়কের ক্ষেত্রে করি, ধরো নির্ণায়ক আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটাকে আমি কে দিয়ে গুণ দিছি, তাহলে যেটা হবে যে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে আমি গুণ দিব। অর্থাৎ ধরো এটাকে আমি লিখতে পারি যে ধরো কে এ কে বি কে সি, বাকি সব ডি ই এফ জি এইচ আই ঠিক থাকবে। অথবা আমি লিখতে পারতাম যে কে এ কে ডি কে জি একটা কলামের সাথে গুণ দিলাম, অথবা পরের কলামটাতে গুণ দিতে পারি, অথবা তারপরের কলামটাতে, অথবা যে কোনো একটা রোতে গুণ দিতে পারি। তো ম্যাট্রিক্স আর নির্ণায়কের যেই বেসিক ডিফারেন্সটা এই জায়গাটাতে ধরা পড়বে, এবং এটা তোমাদের সামনের ম্যাথ করতে যায় ভুল হইতে পারে। এই জন্য এই ইম্পর্টেন্ট টপিকটা আমরা ক্লিয়ার করে ফেললাম যে ম্যাট্রিক্সে যদি গুণ করি প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, নির্ণায়কে যদি গুণ করি সার্টেন একটা রো বা সার্টেন একটা কলামের সাথে গুণ হবে। ওকে, এরপরে যদি আমরা দুইটি ম্যাট্রিক্সের গুণের কথা বলি, এই থিমটা থেকে ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়েও, সরি মেডিকেলে তো না, ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিংয়ে কোশ্চেন আসে। তো এই জায়গাটাতে আমরা আগে গুণ ফলের বিষয়টা বুঝবো। তো আমি আগে একটা জিনিস ক্লিয়ার করি যে দুইটা ম্যাট্রিক্স এ আর বি, এ এর ধরো আমরা দুইটার মাত্রা হিসাব করবো যে কয়টা রো কয়টা কলাম, বি এর মাত্রা ধরো এম ইন্টু এন, এবং এ এর মাত্রা ধরো এক্স ইন্টু ওয়াই। তো আমি বলতেছি যে
এ বি গুণ করব। কি বলছি? এ বি। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু ক্রমটা গুরুত্বপূর্ণ। এ বি। তো যদি আমরা এই দুইটা গুণনযোগ্য হয় তাহলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে n = x। এটা তোমরা আগে থেকেই জানো যে লাস্টেরটার রো, এই যে এটা রো বাই কলাম, তো এইটার কলাম, প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো, এটার হলো কলাম আর দ্বিতীয়টার রো, এই দুইটা জিনিস সেম হইতে হবে। ওকে, এইবার আরেকটা যে থিওরিটা এখানে আসছে সেটা হলো যে এদের গুণফলের ক্রমটা কত হবে। এই যে এন আর এক্স কাটা, ধরে নাও এটাকে যদি আরেকটু ইজি লিখি তাহলে তো এন ইন্টু ওয়াই লিখতে পারি। তো আমি এটাকে লিখবো যে এরকম যে এম ইন্টু এন আরেকটা হলো এন ইন্টু ওয়াই, এই দুই ক্রমের ম্যাট্রিক্স আমি গুণ করতেছি। তাহলে আমার ফাইনাল গুণফলের ক্রম কত হবে সেটা হবে হলো আমাদের যদি লিখি এন আর এন কাটা, তাহলে ফাইনালি গুণফলের ক্রম হবে এম ইন্টু ওয়াই। ঠিক আছে? তো দুইটা ম্যাট্রিক্স কখন গুণনযোগ্য হবে? যখন প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার রো সংখ্যা সমান হবে। এবং আমরা গুণ করার সময় কিন্তু নিয়মটা জানি যে রো বাই কলাম, যে একটা সার্টেন রো এর সাথে ওটার অপরটার একটা কলাম গুণ করি আমরা, তারপর ধীরে ধীরে ভুক্তিগুলোতে আসি। ওকে, এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই গুণফলের বিষয়টা জানলাম। এখন আমরা একটা উদাহরণস্বরূপ দেখি, যে বলছে যে একটা এ ম্যাট্রিক্স 2/3 আর একটা হলো 3/1, তাহলে এ বি সম্ভব কিনা, কিন্তু বি এ সম্ভব, বা অথবা উল্টা যে এ বি সম্ভব কিন্তু বি এ সম্ভব না, কেন? তো এখানে তুমি ব্যাখ্যা করলে যে দেখো এটার যদি আমরা কলামের দিকে তাকাই, এ এর ক্ষেত্রে 3 এবং বি এর ক্ষেত্রে রোটা হলো 3, তার মানে যদি এটা গুণ করি তাহলে অবশ্যই আমাদের 2x1 একটা ম্যাট্রিক্স আসবে। এবং তোমরা যারা এই ক্লাসে আসো অবশ্যই আমাদের ম্যাট্রিক্স ক্যালকুলেটর ট্রিক্স নামে একটা ভিডিও আছে, ম্যাট্রিক্স ক্যালকুলেটর ট্রিক্স, এই ভিডিওটা দেখবা। আলটিমেটলি যত প্রকার গুণফল যোগফল যা আছে ম্যাট্রিক্সের সব কিন্তু ক্যালকুলেটারেই করা যায়, 4/4 পর্যন্ত করা যায়। হ্যাঁ, তো আমার মনে হয় 4/4 কখনোই আসবে না, 3/3তেই থাকবে। তো সেক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্যালকুলেটর ট্রিক্স ক্লাসটা একটু কাইন্ডলি করে আসিও। তো ওখানে যদি তুমি এই দুইটা ম্যাট্রিক্স ইনপুট দিয়ে দাও, ও কিন্তু তোমাকে ফাইনাল গুণফলটা ডিরেক্টলি আউটপুট দিয়ে দিবে। তো ফাইনাল গুণফলটার ক্রম কত হবে দেখো তো, আমরা বলছিলাম 3 কাটা, তাহলে এটা 2x1 হবে। এখন উল্টা দিকে আসি, এবার বলছে বি এ, আমি বলছিলাম কি ক্রম গুরুত্বপূর্ণ, তাহলে এবার সামনে কে 3x1 আর এখানে বলছে 2x3, দেখো তো এই দুইটা কি মিলে না, তার মানে এটা গুণনযোগ্য না। তুমি ডিরেক্ট এটা বলে দিলা যে যেহেতু দ্বিতীয়টার কলাম এবং প্রথমটার রো সংখ্যা সমান না, অর্থাৎ আমি এটা গুণ করতে পারবো না। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা একটা এক্সাম্পল দেখি যেটা বইটা আসছিল। এইখানে একটু তাকায় দেখো, একটা নতুন টার্ম আসছে এ ট্রান্সপোজ। ঠিক আছে, এ ট্রান্সপোজ কিছু না, রোগুলাকে কলামে নিয়ে যাও, কলামগুলোকে রোতে নিয়ে যাও, দ্যাটস ইট। তো এই জায়গায় যদি আমি তোমাকে কোশ্চেন করি যে একটা ম্যাট্রিক্স হলো 2/3 ক্রমে, ধরো এ ম্যাট্রিক্সটার ক্রম হলো 2/3, তাহলে এ ট্রান্সপোজের মানে আমাদের ক্রম কত হবে? এ ট্রান্সপোজ, এটা একটু যদি চিন্তা করি তাহলে কি হবে, রোগুলা কলাম হবে, কলামগুলা রো হবে, তাহলে এটা হয়ে যাবে 3/2 ম্যাট্রিক্স, তাই না? তো এই জায়গায় দেখো এই পর্যন্ত ক্লিয়ার আছে। আরেকটা থিম তোমাদেরকে ক্লিয়ার করি, ধরো একটা এ ম্যাট্রিক্স এটা 3/3 আর একটা বি ম্যাট্রিক্স এটা হলো 2/3। এই দুইটা ম্যাট্রিক্স তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এ বি কি গুণ করা সম্ভব? না, বি এ গুণ করা সম্ভব, কাজ এটা 3 সেম, বি এ সম্ভব, এই পর্যন্ত ঠিক আছে, এ বি সম্ভব না। এখন আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন করতে চাই, যেটা কমেন্ট করে জানাইতে পারো, সেটা হলো যে আমি যদি বলি এ আর বি, এই এ আর এই বি, এই দুইটাকে যোগ করতে পারবো আমি? উত্তর হলো না। মনে রাখবা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের ক্রম হুবহু সেম হইতে হবে, অর্থাৎ যদি আমরা a প্লাস বি লিখতে চাই, অবশ্যই এ যদি একটা 3/3 ম্যাট্রিক্স হয়, বিও হবে একটা 3/3 ম্যাট্রিক্স। এবং যোগ করলে ক্রমের কোনো চেঞ্জ হয় না, গুণ করলে ক্রমে চেঞ্জ আসতে পারে যদি আমাদের ক্রমগুলা ডিফারেন্ট হয়। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা এই ম্যাথটা সলভ করি। এখানে তারা বলছে সেটা হলো যে একটা এ ম্যাট্রিক্স যার ক্রম হলো 4x5, একটা বি ম্যাট্রিক্স যার ক্রম হলো 5x4, এবং একটা সি ম্যাট্রিক্স যেটার ক্রম হলো 4x2। এবার তারা আমাকে কি বলছে যে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি। তাহলে যদি আমাদের এ ট্রান্সপোজের ক্রমের কথা আমরা চিন্তা করি, তাহলে এ ট্রান্সপোজ কত হয়ে যাবে দেখো তো, 4x5 ছিল, তাহলে কত হয়ে যাবে 5x4। এবার বলছে প্লাস বি, যদি আমি একটা ম্যাট্রিক্সের সাথে আবার বি এর ক্রম কত
5 × 4, তাহলে 5 × 4 ক্রম প্লাস 5 × 4 ক্রম, আলটিমেটলি আমরা জানি যে যোগ আর বিয়োগের ক্ষেত্রে ক্রম সেম হয় এবং ক্রমের কোনো চেঞ্জ হয় না। তার মানে আলটিমেট যেই রেজাল্টটা, এই যে A ট্রান্সপোজ প্লাস B, এটা রেজাল্টটা কি 5 × 4। এইটার সাথে আমি গুণ দিতে কত বলছি, যে 4 × 2 ম্যাট্রিক্স, তাই না? 4 × 2 ম্যাট্রিক্স, আমরা কি জানি গুণফলের বেলা যে এই দুইটা সেম হইতে হবে। সেম হয়েছে? হয়েছে। যদি কোনো কারণে সেম না হইতো তুমি কি বলতে যে না এটার কোনো ক্রমই নেই, এটা গুণই হবে না, বাট যেহেতু সেম হয়েছে তাহলে আলটিমেটলি আমাদের উত্তরে কি 4 4 বাদ যাবে। তাহলে আমাদের ফাইনাল ক্রমটা কত? 5 × 2, উত্তর হলো 5 × 2। ক্লিয়ার? সো ক্রম রিলেটেড এই টাইপের কোশ্চেন এখানে, এটা আসলে যথেষ্ট ক্রিটিক্যাল, বাট আলটিমেটলি ওয়ার্থ ইট একটা ম্যাথ। মোটামুটি ক্রম রিলেটেড আমাদের যত ধারণা ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাই। তো এর পরের ম্যাথে আমাদেরকে যেটা করতে বলছি সেটা হলো দুইটা ম্যাট্রিক্সের গুণফল দিয়ে দিছে, জাস্ট এখানে একটা আই ঢুকাই দিছে। তো আমার মনে হয় না যে এটা তোমাদেরকে আলাদা করে দেখানোর দরকার আছে। উল্লেখ্য যে আই বিশিষ্ট ম্যাট্রিক্স তোমরা ক্যালকুলেটারে গুণ করতে পারবে না। সো এখানে যদি আমরা একটু দেখি যে প্রতি লাইন বাই লাইন কী হয়েছে, একটা গুণফল শিখলে আমরা পরবর্তী ম্যাথগুলো আসলে বুঝে যাব। তো এখানে বেসিক্যালি কী করছে যে রো বাই কলাম। তো প্রথম রো প্রথম কলাম 1 × i কত হয়? i ইন্টু, তারপরে আমি কি পরবর্তী পয়েন্টে যাব -1, i × -1 কি -i, ঠিক আছে? প্রথম ভুক্তি শেষ। এরপরে আমি চলে যাব আমাদের দ্বিতীয় রো, ঠিক আছে? দ্বিতীয় রো এর ক্ষেত্রে কি i ইন্টু, এবার আমি আবার এইখানে গুণ দিব i × -i কত হয়ে যায়? i স্কোয়ার হয়ে গেল আমাদের -1। এরপরে তারপরে এখানে কি করব আমি দ্বিতীয় রো দিয়ে 1 × -1 +1 হয়ে গেল। তো দেখো এখানে +1 -1, ওকে ডান। এরপরে আমি সেম আবার এই রো এই কলামে যাব, আবার এই রো এই কলামে যাব। সো রো বাই কলাম আকারে গুণ করে করে সিম্পলি এটা চলে আসে 0/0। এটা আসলে আমার করার দরকারও নেই, যদি কেউ না পারো পার্সোনালি নিজে করো, বাট আমরা একটু কঠিন ম্যাথগুলো নিজে হাতে করার চেষ্টা করব। এখানে আসলে আমরা এত ইজি ম্যাথ করব না, বা জাস্ট এখানে রো বাই কলাম ইউজ করছে, যে প্রথম রো এর সাথে প্রথমে প্রথম কলাম, তারপর দ্বিতীয় রো এর সাথে আবার প্রথম কলাম, তো এটা ভুক্তি গেল, তারপরে দ্বিতীয় রো এর সাথে আবার প্রথম কলাম, দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় কলাম, এইভাবে আমরা 4টা ভুক্তি নির্ণয় করে ফেলছি। ওকে, আচ্ছা, এর পরবর্তী পয়েন্টে যদি আমরা চলে যাই, সেটা হলো এই স্লাইডে কি বলছে, a² - 4a - 5i। আমি তোমাদেরকে উল্লেখ করি যে এই পুরা ম্যাথটা, এই জিনিসটার কোনো ক্যালকুলেশন তোমাকে দেখাইতে হবে না। জাস্ট তুমি পরীক্ষার হলে যেটা করবা সেটা হলো যে ক্যালকুলেটর খুলবা, ক্যালকুলেটর খুলে এ ম্যাট্রিক্সটা ইনপুট দিবা। সো আমি এটা ক্যালকুলেটর স্টেপস লিখে দেই, যে এ ম্যাট্রিক্স ইনপুট দিবা, তারপরে তুমি লিখবা যে a² ক্যালকুলেটর থেকে আউটপুট ডিরেক্ট দিয়ে দাও, যে a² যেই ম্যাট্রিক্সটা সেটা দিয়ে দিবা। তারপরে এবার তুমি -4a দিবা ক্যালকুলেটর ইনপুট, তো -4a ম্যাট্রিক্সটাও সে আউটপুট দিয়ে দিবে। এরপরে 5 এটা তো বেসিক কমন সেন্স ম্যান, যে একটা ম্যাট্রিক্স যদি i হয়ে যায় তাহলে -5 দিয়ে গুণ দিলে এখানে -5 0 0, তারপর 0 -5 0, তারপর 0 0 -5। জাস্ট এবার তুমি লিখবা যে -5i যে ম্যাট্রিক্সটা আসে তোমার, এই যে এই ম্যাট্রিক্সটা তুমি লিখে দিলা। তারপর তুমি ফাইনালি অ্যান্সারে a² প্লাস ধরো -4a প্লাস -5i এই লিখে তুমি ইকুয়াল টু দিয়ে, তুমি যদি ক্যালকুলেটারে এই পুরা রাশিটা ডিরেক্টলি ইনপুট দাও না, ক্যালকুলেটর ডিরেক্ট আউটপুট দিবে। তো ডিরেক্ট আউটপুটে তুমি এই ম্যাট্রিক্সটা লিখে দিলা যে 0 0 0 0 0, এখানে আর মানে একটা 3/3 0 ম্যাট্রিক্স আর কি, ঠিক আছে? তো এইটুকুই আর কি এই ম্যাথে। এই ম্যাথটা আসলে হাতে লিখে করার কোনো মানে হয় না, ক্যালকুলেটারে ডিরেক্টলি করা যায়। ওকে, আর এটা কিন্তু কত সালে আসছে দেখো তো, কুয়েটে আসছে 5-6 সালে, কুয়েটে কিন্তু এমসিকিউ। তো এই জিনিসটা তারা এমসিকিউ দিয়েছে, তার মানে তুমি ক্যালকুলেটারে ডিরেক্ট ম্যাথটা করে উত্তর দাগাইতে হইতো। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের হলো পরবর্তী পয়েন্টে চলে যায়, সেটা হলো যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। এখানে কি বলছে যে এ ম্যাট্রিক্স এইটা, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ম্যাট্রিক্স অফ a⁴n। এই জায়গায় দেখো এখানে একটু ম্যাথটা লাইন বাই লাইন করছে। সেটা হলো যখন তোমাকে আমি বলি যে a⁴n নির্ণয় করতে, হ্যাঁ, এইটা কিন্তু কোথায় আসছে, সেটা হলো IUT-তে 2020-21 আসছে। এই ম্যাথটা করার জন্য তুমি একবারে ডিসিশন নিবা না, তুমি যেটা করবে যে 2-1টা স্টেপ করবা, 2-1টা স্টেপ। অর্থাৎ তুমি ধরো প্রথমে a করলা, তারপর a² করলা। a² তো তুমি বের করতেই পারো। a² করে কি আসছে, যে আমাদের এই পার্টটুকু একদম সেম টু সেম, এই পার্টটুকু দেখো সেম টু সেম, এখানে আসছে 2n। ওকে, তার পরবর্তীতে তুমি কি করবা, a² এর সাথে আবার a গুণ দিলে কি হবে, তাহলে আসবে আবার a³। তো এই জায়গায় দেখো আবার আসছে a³ এর সময় কি আসছে 3n। সো আলটিমেটলি প্রতিবার আমার যখনই একটা করে এর ঘাত বাড়াচ্ছি
তখন কিন্তু আমার সামনে একটা করে n গুণ হচ্ছে। একটু তাকায় দেখো তো, এর ঘাত যত আমি সামনে তত কিন্তু গুণ দিচ্ছি, তাই না? তো আলটিমেট আমাদের ফাইনাল রেজাল্টটা কি তাহলে, যে এইখানে আমার জাস্ট যতবারই আমি গুণ করব nটা সেখানে গুণ হচ্ছে, তো n ইন্টু n হয়ে গেল n স্কোয়ার। তো আলটিমেট উত্তর আমাদের ধরো বি নাম্বার, এখানে n স্কোয়ার আকারে দেওয়াই আছে। আরেকটা কাজ যেটা করতে পারো, এটা আমি শিখাবো না, এটা নিজেদের শেখার জন্য, যাতে তোমার অপশন টেস্টের দক্ষতা বাড়ে। অপশন টেস্ট, তুমি একটা কাজ করতে পারো, যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর আছে, হ্যাঁ, ক্যালকুলেটারে এন এর একটা মান ধরেই নাও, এন এর একটা মান ধরেই নাও। ধরো এন এর মান তুমি ধরে নিলে 2, ঠিক আছে? এবার 2 দিয়ে ক্যালকুলেটারে এ ম্যাট্রিক্সটা ইনপুট দিবা। এরপরে তুমি যেটা করবা, যে ধরো এখানে তোমার এ টু দি পাওয়ার এন এর মান দেওয়া আছে, তার মানে তুমি ধরো এ স্কোয়ার দিয়ে দিলা। এ স্কোয়ার দিলে কিন্তু ক্যালকুলেটারে তুমি এ স্কোয়ারের মান ডিরেক্টলি আউটপুট পাবা। এবার তুমি কি করবা, তোমার এখানে এটা কি এ টু দি পাওয়ার এন এর মান না, তাহলে এন এর মান 2 বসায় এই ম্যাট্রিক্সটার আকার কত আসে, 1 4 0 1। তুমি কিন্তু এ স্কোয়ারের মান 2 দিয়ে তুমি কিন্তু অলরেডি বের করছো। ধরো তোমার ম্যাট্রিক্সের মানও বের হয়েছে 1 4 0 1, তুমি বের করছো ক্যালকুলেটর থেকে এইটা, এবং তুমি অপশনে 2 বসায়ও দেখলা যে এটা মিলে যায়, তখন কিন্তু হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু 2 দেওয়াটা একটু সমস্যা, কেন দেখো তো, কাজ n টু দি পাওয়ার n এখানেও যা আসবে 2 স্কোয়ারের মানও তাই আসবে। তো এখানে কিন্তু 2 আমাদের ভালো অপশন না। তো এই জন্য যেটা করবা, যে আমি ম্যাথটা 2 দিয়ে বললাম, যাতে তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো যে এখানে তুমি কোন সংখ্যাটা নিবা। অবশ্যই ছোট কোনো একটা সংখ্যা নেবে যেটা দিয়ে তুমি টেস্ট করতে পারো। ধরো তুমি 3 নিলা, 3 নিয়ে এবার তুমি টেস্ট করবে যে তোমার কোন অপশনটাতে মিলে। ওকে, এটা কিন্তু এমসিকিউতে আসছে, নট রিটেন, আইওটিতে কিন্তু এমসিকিউতে আসছে। সো এই জন্য বড় ম্যাথ করতে সলভে বড় ম্যাথ দিছে দেখেই আমি করবো এমন না। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো ট্রেস। হোয়াট ইজ ট্রেস? ট্রেস হইলো যে আমাদের কিছুই না, প্রধান কর্ণ বরাবর যোগফল। সাধারণত ট্রেস হিসাব করা হয় বর্গ ম্যাট্রিক্সের, অন্যান্য ম্যাট্রিক্সেরও ট্রেস হয়, বাট আমাদের আলোচনা বর্গ ম্যাট্রিক্সে সীমাবদ্ধ থাকবে। তো ধরো একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা ট্রেস হলো যে প্রধান কর্ণ কাকে বলা হয়। হোয়াট ইজ প্রধান কর্ণ? যে তার প্রধান বা প্রথম যে উপাদানটা একটা ম্যাট্রিক্সের, এটা হলো আমার প্রথম উপাদান, এই বরাবর যেই কর্ণটা সেটা হলো আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। তো এই যে এই বরাবর যে ভুক্তিগুলো আছে এদের যোগফলকে আমরা বলবো ট্রেস, অর্থাৎ এ প্লাস ই প্লাস আই, ঠিক আছে? তো এইটাই হলো আমাদের ট্রেস, এই যোগফলটাকে বলা হয় ট্রেস। তো একটা উদাহরণস্বরূপ একটা ম্যাথ দিছে, এটা এমসিকিউ লেভেলের ম্যাথ, যারা গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে দিবা তাদের জন্য আসবে। যে কি বলছে, এই ম্যাট্রিক্সের ট্রেস হলো 15, তাহলে কি 3 + 2k + 1 - 9, তো এটা মুখেই করে দেওয়া যায়। 2k + 1 -6, -6 থাকলে এখানে হয়ে যাবে -5, 2k হলো 5k এই শেষ। একবারেই আমাদের ইজিলি করে ফেলা যায়, বাট আমার ক্যালকুলেশনে একটু মিস্টেক হতে পারে, বাট সিম্পলি হিসাব হলো যে এই তিনটা যোগ করে আমাদের টোটাল মান কত আসবে, 15 বসাই দিছি, বসাই দিয়ে আমাদের কে এর মান আমরা বের করছি, নাথিং এলস। ওকে, তো এটা যোগ কি হবে, 3 + 2k + 1 - 9, আলটিমেটলি আমরা কে এর মান বের করছি। ট্রেস ইজ দ্যাটস ইট। ট্রেস থেকে আসলে ওরকম কঠিন কোশ্চেন আসবে না, আমরা এখন ইম্পর্টেন্ট টাইপটাতে যাই নাই। ইম্পর্টেন্ট টাইপ হলো এবার আরও একটা টাইপে আসি, এটা যারা ভার্সিটিতে এক্সাম দিবা সেটা আসে, সেটা হলো আমাদের ভুক্তি নির্ণয়। হ্যাঁ, তো এখানে আমাদের একটা থিম ক্লিয়ার হইতে হবে, সেটা হলো অনুরাশি আর সহগুণক। যেমন আমি যদি তোমাকে বলি যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এইটা যদি হয় তাহলে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। ওকে, এইটাই হলো আমাদের বুয়েটের এখন পর্যন্ত আসা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, ভুক্তি নির্ণয় সংক্রান্ত। এখানে একটু তাকায় দেখো, এই ম্যাথটা খুবই চমকপ্রদ একটা ম্যাথ। নর্মালি এখানে ধরো তো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল এত, এবার বলছে তাহলে এই ম্যাট্রিক্সটা কত। সো উদাহরণস্বরূপ তারা বলছে যে এ বি = সি, এ বি হলো সি, এবং আমাকে বলছে যে ভাইয়া আমার বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা কত, এটা কত। তো আমরা তো ওই যে শিখে আসছি 3/2, ধরো 2/3 যদি দেই, আলটিমেটলি আমার উত্তরে 3/3 আসবে। এরকম গেস করে আমি একটা ম্যাট্রিক্স ইজিলি বের করতে পারি। এবং আমি যেটা করতে পারি যে ধরো আমি যদি এই ম্যাট্রিক্সটার সাথে বি ম্যাট্রিক্সের ইনভার্সটা গুণ দিই, তাহলে বি ইনভার্স ইন্টু এ ইন্টু বি = সি ইন্টু বি ইনভার্স, তাই না? এইটা আমি যদি করি তাহলে আমার কিন্তু সুবিধা হয়ে যায়, যে এই বি আর বি ইনভার্স কাটাকাটি হয়ে এ আই চলে আসে। এ আই মানে তো এ আলটিমেটলি, অর্থাৎ আমি ডিরেক্টলি এ ম্যাট্রিক্সটা কিন্তু পাই যাচ্ছি, জাস্ট আমি একটা বি ইনভার্স গুণ দিলে। এবং আমি কিন্তু ক্যালকুলেটারে ডিরেক্টলি একটা 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি। কিন্তু কি পারি না বলো তো আমি কিন্তু দুইটা ম্যাট্রিক্স গুণও করতে পারি ডিরেক্টলি, কিন্তু এইখানে তারা ম্যাথটা করছে ট্যাকটিক্যালি, তারা জানে যে তুমি ক্যালকুলেটারে অনেক বেশি দক্ষ। তো
তো তুমি একটু যদি তাকায় দেখো, এইটা যদি হয় আমাদের বি ম্যাট্রিক্স, ঠিক আছে, আমাকে এখন কি করতে হবে, এই বি ম্যাট্রিক্সের ইনভার্স দুই সাইডে গুণ দিতে হবে, তাই না? এই কাজ করতে গেলে কেন ধরা খাইতা, কাজ ক্যালকুলেটার কখনো, এটা কি একটা তিনটারও একটা কলাম, একটা 3/1 ম্যাট্রিক্সের ক্যালকুলেটার কখনো বিপরীত ম্যাট্রিক্স দিতে পারে না। অর্থাৎ আমাদের যে শর্টকাট ওয়ে ছিল এটা এখানে ফেল করলো। পরের একটা ম্যাথ আছে যেখানে শর্টকাট ওয়েটা ফেল করবে না, বাট এখানে সেই জিনিসটা ফেল করলো। তো এইবার আমাদেরকে ম্যাথটা অ্যাপ্রোচ করতে হবে অন্যভাবে। এই ম্যাথটা যদি আমরা বুঝি, এই টাইপটা আমরা অ্যান্সার করবো, এবং নর্মালি বুয়েটে কিন্তু এই টাইপ থেকে কোশ্চেন আসতেছে। তো একটু উত্তরটার দিকে যদি আমরা তাকাই, যে এইটা কি একটা 3/3 ম্যাট্রিক্স, তাই না? এটা 3/3 ম্যাট্রিক্স যে গুণফলটা, এবং আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা কি একটা 3/1 ম্যাট্রিক্স। তো আমরা কি শিখছিলাম, যে যদি এখানে ধরো একটা নতুন ম্যাট্রিক্স আমি ইন্ট্রোডিউস করবো, যেটা হলো x/y ক্রমের, ওকে। তো আমরা বলছিলাম যে এই এক্স আর এই 1 মিলতে হবে, তার মানে আমার শুরুতে অবশ্যই 1 থাকবে। এবং তুমি দেখো দুইটার গুণফল কি 3/3, তার মানে কি, যদি আমি এই যে এইটুকু আমরা গোল করে কাটা দিয়ে দিচ্ছিলাম, তার মানে y এর মান নিঃসন্দেহে কত হবে, 1/3, তাই না? তার মানে আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে সামনে, সেটা হলো অবশ্যই একটা রো হবে কিন্তু 3টা কলাম হবে। তো এই জন্য এখন যেহেতু আমরা ক্যালকুলেটারে করতে পারতেছি না, আমরা একটা 1/3 ম্যাট্রিক্স ধরে নিব। এইটাই হলো ম্যাথের ট্রিক্সটা ছিল, যে সবাই দ্রুত করতে যায় দেখা ক্যালকুলেটারে মিলে না। তো এইখানে তখন আমরা যেটা করছি, যে আমরা এই ম্যাট্রিক্সের একটা মান ধরেই নিছি, যে এটা হলো 1/3 ম্যাট্রিক্স হবে। এখানে আমরা ক্রমের ধারণাটা কাজে লাগাইছি, এবং 1/3 ম্যাট্রিক্স হওয়ার কারণে এটা কিন্তু XYZ ধরে নিছি, আমি 3টা ভুক্তি ধরে নিছি। এখন এইটা কি করতে হবে, জাস্ট রো বাই কলাম গুণ করলাম। রো বাই কলাম গুণ করলে আলটিমেটলি আমাদের কি রেজাল্ট আসে, যে এরকম একটা ম্যাট্রিক্স আসে, যে 4x 4y 4z xyz 3x 3y 3z, জাস্ট কিচ্ছু না, এটা গুণ করছি রো বাই কলাম দিয়ে, ওকে। যে গুণ ফলের যে বেসিক নিয়মটা আছে, গুণ করার পরে দেখো এইটা হলো তোমার গুণফলের সেই ম্যাট্রিক্সটা, এবং আমার ফাইনাল গুণফলও কিন্তু দেওয়া আছে। তো দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয়, যার ইন্ডিভিজুয়াল প্রতিটা ভুক্তি সমান হয়। অর্থাৎ 4x = -4, x = মানে এখানে ডিরেক্টলি একটা কলাম কিন্তু চলে আসছে, যে x = -1, y = 2, z = 1। ডিরেক্টলি আমাদের উত্তর কিন্তু দেওয়াই আছে, যে এক্স ওয়াই জেড এর মান আমি জানি, তার মানে আমি এই ম্যাট্রিক্সটা বের করে ফেললাম। সো এই ম্যাথটা আমার কাছে খুব পছন্দের একটা ম্যাথ ছিল। এখানে দুইটা থিম কাজে লাগে, ক্রোম এবং ওই যে আমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে যে আমরা করতাম, যেটা একটু পরে করব, সেটা আমরা কিন্তু করতে পারতেছি না। সো আমাদের ক্রোম এবং গুণফলের ধারণাটা আমাদেরকে খুব ভালো মতো কাজে লাগাইতে হবে, এবং কোনো কারণে যদি আমি ডিরেক্ট বিপরীত ম্যাট্রিক্স বের করতে না পারি, আমাকে ম্যাট্রিক্সটা ধরে নিতে হবে, দেন গুণ করে প্রতিটা ভুক্তি কম্পেয়ার করে ফাইনাল ম্যাট্রিক্সটা আমাদেরকে রেজাল্টে বলে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পরবর্তী ম্যাট্রিক্সটাতে যদি আমরা যাই, পরবর্তী যে ম্যাথটা বলছে, এইটা সেই ইজি ম্যাথটা, এটা খুব ইজিলি করে দেওয়া যায়। আমাকে বলছে একটা এ ম্যাট্রিক্স দিয়ে দিছে, এ কিন্তু দেওয়া আছে, ওকে, এবং আমাদের এ বিও দিয়ে দিছে। বলছে যে এ বি এর গুণফল একটা সি ম্যাট্রিক্সের সমান, যেটা গুণফল দেওয়া আছে। তাহলে কি বলছে, যে বি ম্যাট্রিক্সটা বের করো, বি ম্যাট্রিক্সটা বের করো। এটা কিচ্ছু না, ম্যাট্রিক্সের একটা বেসিক রুল আছে, যে ধরো এ বি = কি সি, আমি দুই সাইডে কি গুণ দিব, বি ইনভার্স গুণ দিব। কারণ কি, আমি আলটিমেট, আচ্ছা সরি, এ দেওয়া আছে না, যেটা দেওয়া আছে সেটার ইনভার্সটা গুণ দিব। আমাদের আলটিমেটলি দরকার কি, বি না, ওকে। তো এখন আমরা দুই সাইডে যদি আমাদের এ ইনভার্স গুণ দেই, তাহলে এ ইনভার্স এ ইন্টু বি ইন্টু সি ইন্টু এ ইনভার্স, তাই না? দুই সাইডে আমরা গুণ দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তো এ আর এ ইনভার্স মিলে কি হয়ে যাবে, আই ইন্টু বি ইন্টু সি এ ইনভার্স। আই ইন্টু বি মানে কি, কোনো একটা ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে কোনো কিছু চেঞ্জ হয় না, কিছুই চেঞ্জ হয় না। তো আলটিমেটলি এটা হলো আমাদের ডিরেক্ট বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স হলো সি ইন্টু এ ইনভার্স। তুমি এই পর্যন্ত লিখবা, লিখার পরে তুমি ক্যালকুলেটারে এ ইনপুট দিবা, এ থেকে ডিরেক্টলি ক্যালকুলেটর তোমাকে এত ম্যাথ করতে হবে না, ডিরেক্টলি এ ইনভার্সের মানটা আউটপুট দিয়ে দিবে, তুমি লিখবা পরীক্ষার খাতায় এ ইনভার্স = এত। তার পরবর্তীতে তুমি এবার এইটার সাথে, যে সি এর সাথে বা এ বি এর সাথে এ ইনভার্স গুণ দিয়ে দিবা। তুমি ডিরেক্টলি ক্যালকুলেটারে লিখবা, যে এই যে ধরো তুমি খাতার মধ্যে লিখলা, যে ধরো তুমি এটাকে সি লিখলা, বা ধরো তুমি চাচ্ছ যে না আমি নতুন কোনো চলক ইনক্লুড করবো না, এ বি ইন্টু এ ইনভার্স = ধরো বি দিয়ে দিলা, বি ডিরেক্ট তুমি অ্যান্সারটা দিয়ে দিলা। তো তুমি ইনভার্স ম্যাট্রিক্সটা তুমি ক্যালকুলেটার আরেকবার ইনপুট দিবা, যেহেতু তুমি এখানে লিখছো, ক্যালকুলেটার আরেকবার ইনপুট দিবা। ইনপুট দেওয়ার পরে তুমি এটা হলো সেকেন্ড ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আকারে ইনপুট দিবা। তারপর ডিরেক্টলি ক্যালকুলেটার যারা শর্ট ট্রিক্সের ভিডিওটা দেখবা, এ ইন্টু বি দিলে ডিরেক্ট তোমার আউটপুটটা দিয়ে দিবে। যদি কেউ ক্যালকুলেটার শর্ট ট্রিক্সের ভিডিওটা না পাও, পেজে নক দিও, তোমাকে দিয়ে দিবে পার্সোনালি ভিডিওটা, ওকে। তো এটা
সিম্পল ম্যাথ ছিল, কিন্তু তুমি চিন্তা করো যে এই সেম ম্যাথ কিন্তু আগের বার আমরা করতে পারতাম, জাস্ট ইনভার্স বের করে দুই সাইডে গুণ দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু আগেরবার করতে পারলাম না। তো তারা কিন্তু ধরতে পারছিল এটার দিকে একটু তাকাও, এটা 9-10 সালে আসছে, কিন্তু পরবর্তী বছরে কিন্তু যখন বুয়েট এই কোশ্চেনটা পিক করছে, বুয়েট দেখছে ওমা বেটা তুই এত ইজিলি ক্যালকুলেটারে করবি না, আমি করতে দিব না, একটু চেঞ্জ করে দিলাম। থিম সেম বাট প্রসেস কিন্তু ডিফারেন্ট। ম্যাথ দুইটা দেখে মনে হবে যে আরে সেম ম্যাথ, কিন্তু প্রসেস কিন্তু ডিফারেন্ট। সো এইভাবে তোমাদেরকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। এরপরে যদি আমরা পরবর্তী আরেকটা ম্যাথে চলে আসি, এখানে কি বলছে, এ দিছে, সি দিছে, এ বি সি দিছে, তাহলে বি ম্যাট্রিক্সটা কত? এখানে আসলে আমার মনে হয় না কোনো কিছু করার দরকারই আছে, জাস্ট সিম্পলি তুমি এখানে কিছু ক্যালকুলেশন করবা। যে দেখো আমাদের ম্যাট্রিক্সের কিছু বেসিক প্রমাণ আছে, যেমন ধরো যে তোমার একটা গুণফল দেওয়া আছে, এবিসি দেওয়া আছে, ঠিক আছে? ধরো এবিসি ইকুয়ালস টু ধরে নাও যে একটা এক্স ম্যাট্রিক্স দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তোমার কাছে কি চাইছে ভাই? তোমার কাছে চাইছে বি কত ভাই, বি কত? অলওয়েজ কিন্তু এই টাইপের ম্যাথটাই আসতেছে। তো দেখো বি যদি আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে আমরা যদি এই সাইডটাতে উভয় সাইডে আমাদের যদি এ ইনভার্স আর সি ইনভার্স গুণ দিয়ে দেয়, এ ইনভার্স আর সি ইনভার্স, কাজ দুইটাই কিন্তু আমাদের আলটিমেটলি 2/2 ম্যাট্রিক্সই সবগুলাই। তো এ ইনভার্স সি ইনভার্স যদি গুণ দিয়ে দেয়, এখানে আমাদের এ বি সি আছে, এক্স এর সাথেও কি ইনভার্স হচ্ছে, গুণ হচ্ছে যে এ ইনভার্স সি ইনভার্স, তাই না? তো এ ইনভার্স আর এ মিলে কি হবে, একটা আই, সি ইনভার্স আর সি মিলে কি হবে, আরেকটা আই, তারপরে আমার সাথে গুণ হবে কি বি। তো এটাকে আমরা যদি বলি তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কি আলটিমেটলি আই, মানে আই কি আলটিমেটলি ওয়ান, এটা কিছুই না, আই দেখলে চিন্তা করবে এটা একটা ওয়ান। তো আমার আলটিমেট রেজাল্ট কি বি চলে আসছে, তাহলে কি এক্স ইন্টু এ ইনভার্স ইন্টু সি ইনভার্স। তাহলে ম্যাথটা কেমনে করবা, কমন সেন্স ইউজ করো, ক্যালকুলেটারে এ ম্যাট্রিক্স ইনপুট দিবা, সি ম্যাট্রিক্স ইনপুট দিবা, এ ইনভার্স বের করে লিখবা, এ ইনভার্স ইকুয়ালস টু এত, সি ইনভার্স বের করে লিখবা ক্যালকুলেটর থেকে এত, তারপরে তুমি এ বি সির সাথে এই দুইটা গুণ দিয়ে, অর্থাৎ তিনটা ম্যাট্রিক্স গুণ দিবা। এখন সাধারণত ক্যালকুলেটারে তিনটা ম্যাট্রিক্স গুণ দেওয়া যায় না, তো তুমি প্রথমে হলো এ আর এ ইনভার্স আর সি ইনভার্স গুণ দিলা, তারপর গুণফলটার সাথে তুমি এবিসি ম্যাট্রিক্সটা গুণ দিলা, তারপর তিনটা গুণফল দিয়ে তোমার আলটিমেট ফাইনাল রেজাল্ট যেটা বি ম্যাট্রিক্সটা চলে আসলো। এরা এখানে বিশাল লম্বা প্রসেস করে করছে, ম্যানুয়ালি হাতে গুণ করছে, আমাদের ম্যানুয়ালি করার দরকার নেই, আমরা ক্যালকুলেটারে 2 স্টেপে জাস্ট গুণটা করব। যে প্রথমে আমরা এ ইনভার্স সি ইনভার্স গুণ করব এটার সাথে, তার পরবর্তীতে আমরা এবিসি ম্যাট্রিক্সটা গুণ দিব, ঠিক আছে? ওকে, আমি একটা জিনিস এখানে তোমাদেরকে বুঝাই, সেটা হলো যে দেখো তুমি এখানে চাইলে পুরা ম্যাথটাই, যে এটা কিন্তু কত 20-21 সালে আসছে, পুরা ম্যাথটা হাতে লিখে করতে পারতা, হাতে লিখে করতে কিন্তু তোমার 3.5 মিনিট 4 মিনিট বা 5 মিনিটও লাগা যেতে পারতো। বাট এই ম্যাথটা যদি কেউ ক্যালকুলেটারে করে, এটা অ্যারাউন্ড 1 থেকে 1.5 মিনিট, যদি কেউ ফাস্ট হয় ক্যালকুলেটার ইনাফ 1 থেকে 1.5 মিনিটে করে যায়। বুয়েটে যেই সব জায়গায় একদম প্রতিষ্ঠিত ক্যালকুলেটার ট্রিক্স আছে, সেখানে তোমার ইন্ডিভিজুয়ালি বয়া বয়া ম্যাথ করে দেখানো দরকার নাই, তুমি জাস্ট রাশিগুলোর মান লিখলেই হলো। ওনারা যেটা মেইনলি জানতে চাচ্ছে সেটা হলো এই পার্টটুকু তোমার আছে কিনা, এই যে এই পার্টটা, এইটা তুমি যদি এইটুক লেখে ডিরেক্ট মনে করো বি ম্যাট্রিক্সের মানটা লিখে দিলা, তারা জানে যে তুমি বুয়েটে পরীক্ষা দিতে আসছো, তুমি জানো, তুমি ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে? এই জিনিসটা আমি ক্লিয়ার করলাম, যে জাস্ট বিকজ সলভে বড় করে করছে ডাজেন্ট মিন তোমার বড় করে করতে হবে। এরপরে আমরা অনুরাশি আর সহগুণক নিয়ে কথা বলি। আরেকটা কথা রিপিট করি যে এর আগের টাইপটাতে আমরা তিনটা ম্যাথ করলাম, কাজ ওই টাইপটাই সবচেয়ে ইম্পর্টেন্স, ওই টাইপটা বারবার প্র্যাকটিস করে যাও। কেতাব স্যারের বইয়ের শেষে এরকম বেশ কিছু ম্যাথ দেওয়া আছে, অ্যাটলিস্ট সলিউশন খুলে দেখবে এই টাইপের বেশ কিছু ম্যাথ পাবা, বড় হুদাকামে ম্যাট্রিক্সের ম্যাথ না করে এই ম্যাথগুলো করিও। তো এখন আমরা অনুরাশি আর সহগুণক সম্বন্ধে জানবো। তো অনুরাশি আর সহগুণক কিছুই না, বেসিক্যালি আমাদের একটা জাস্ট চিহ্নের ডিফারেন্স। তো অনুরাশিকে আমি যদি তোমাকে বলি যে বস এ ওয়ানের অনুরাশি বের করো, বা আমি যদি তোমাকে বলি A1 না, এটাকে অনেক সময় এরা আবার AIJ দ্বারা প্রকাশ করে। আইজে কি, রো আর কলাম সংখ্যা। তো এ হলো কত নাম্বার ভুক্তি, এটাকে যদি আমি একটু প্রকাশ করি তাহলে এ হলো 1 কেন কি 1 নাম্বার রো এর 1 নাম্বার কলাম উপাদান। তাহলে বি কে যদি আমি প্রকাশ করি, বি কে আমি কি লিখবো বলতো, এ হলো রো কোন নাম্বার 1 নাম্বার, কিন্তু কলাম কত নাম্বার 2। তো আমি যদি তোমাকে বলি যে বস 2,2 এর অনুরাশি বের করেন, তাহলে তোমাকে কোন ভুক্তিটাতে আগে যাইতে হবে? দেখো তো 2 নাম্বারও 2 নাম্বার কলাম, তার মানে তোমাকে এরে নিয়ে খেলাধুলা করতে হবে, যা করবা এরে নিয়ে। আচ্ছা, এখন আমি আগে অনুরাশি এবং তোমাদের সহগুণকটা বুঝাই। ধরে নাও তোমাকে আমি বললাম যে বস B3 এর অনুরাশি বের করেন, তুমি যেই ভুক্তিটা আমি বলবো সেই বরাবর কাটা দিবা। কেমনে? B3 যেই রো সেটা কাটা, B3 যেই কলাম সেটা কাটা। তাহলে বাদ কে কে থাকলো? এই যে
এইটা গুণ এইটা গুণ, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন। তাহলে আলটিমেটলি B3 এর যদি আমরা বলি অনুরাশি, সেটা হয়ে যাবে আমাদের A1C2 মাইনাস A2C1। ঠিক আছে, এখন ধরো যে আমি এটা B3 বললাম না, আমি বললাম যে C2 অনুরাশি বের করবা। C2 বরাবর কাটা দাও, এটা কাটা দাও, রো আর কলাম তার কাটা, তাহলে বাদ কি কে কে থাকলো, কাটা পড়া নাই কে, A1B3 মাইনাস A3B1, A1B3 মাইনাস A3B1, এটা গেল হলো অনুরাশি। সহগুণক কি? সহগুণক হলো অনুরাশির সামনে উক্ত নির্ধারিত ভুক্তির যে চিহ্নটা আছে সে চিহ্নটা বসানো। তো চিহ্নটা আমরা কিভাবে বের করব, এটা আমি এই জায়গায় একটা জিনিস, একটা সিম্পল সিরিয়াল মনে রাখবা, সেটা হলো যে প্লাস মাইনাস প্লাস। এবার কলাম বরাবর আসি, এটা যদি প্লাস হয় তারপরেরটা কি হবে, মাইনাস, তাহলে এটা কি হবে প্লাস। এটা যদি মাইনাস হয় পরেরটা কি হবে, প্লাস মাইনাস। আচ্ছা, এখানে আছে মাইনাস প্লাস, তাহলে এখানে কি হবে, বেসিক কমন সেন্স ইউজ করো, মাইনাস। এখানে আছে প্লাস মাইনাস, এটা কি হবে প্লাস। তুমি দেখো সিরিয়ালি মিলে গেছে। তো যখন আমি তোমাকে বসি যে বস C2, ধরো C2-র জন্য তুমি বের করছো, C2 তুমি সহগুণক বের করো, সহগুণক ধরো এইটা, হ্যাঁ। তো তুমি C2 বরাবর কাইটটা দিলা, C2-র সামনে কি চিহ্ন আছে বস, মাইনাস, এই যে মাইনাস, শেষ। এটাই হলো সহগুণক। তো অনুরাশি যেখানে কোনো চিহ্ন নাই, সহগুণক যেখানে ওই ভুক্তির যে চিহ্নটা, নির্ধারিত যে চিহ্নটা সেটা। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে একটা 4x4 ম্যাট্রিক্স, ABCDEFGHIJKL। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে এটার 3,4 এই যেই ক্রমের যে ভুক্তিটা আছে, এই ভুক্তির তুমি আমাকে সহগুণকটা একটু বলবা। সহগুণক আমি তোমাকে শিখাইছি, 3x3 দিয়ে শিখাইছি, 4x4টা নিজে ক্লাস যদি পারো পজ করে এই ম্যাথটা করার চেষ্টা করো, যে 3/4তম যেই পদটা আছে সেটা তুমি সহগুণক বের করতে পারো কিনা। প্রসেস সেম, ওকে। আচ্ছা, পরবর্তী পার্টে চলে যাই। এখানে কি দিছে, এই ম্যাথটা কোথায় আসছে, কুয়েটে আসছে, রুয়েটে আসছে। তোমাকে কি বলছে যে নিম্নের নির্ণায়কের -2 এর সহগুণক কত। তো -2 কোণে আছে, এনে আছে, তাহলে এই রো বাদ, এই রো বাদ। আচ্ছা, আমরা আবার চিহ্নের হিসাবটা আসি, যে এটা হলো প্লাস মাইনাস প্লাস। যদি এটা প্লাস হয় তার মানে 2 এর সামনে আছে একটা মাইনাস, ওকে, এর সামনে কি আছে একটা মাইনাস। এবার যখন আমি এটা কাটে দিছি, তাহলে কি এই দুইটা গুণ, এটা গুণ বিয়োগ এটা গুণ, ওরা এই কাজটাই করছে, কিন্তু সামনে কি একটা এক্সট্রা মাইনাস আছে, -1 বা মাইনাস যা গুণ দিলেই হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে কি যে AIJ সহগুণক, AIJ হইলে প্রমাণ করতে বলছে এইটা। দেখো এখানে তোমাকে একটু বেসিক কমন সেন্স চিন্তা করতে হবে, যে AIJ আমি যদি তোমাকে শিখাইলাম না যে 1 1 A11, তো AIJ এর সহগুণক কি বলছে, যে বড় হাতের AIJ, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এইটা। তো একটু যদি আমরা প্রথমে সিরিয়ালে আসি, যে AIJ প্রত্যেকটার আমরা একটু সহগুণক হিসাব করি। তো যদি আমরা বলি A11 কি, এইটা এর সহগুণক কি, এই রো বাদ এই রো বাদ, এই রো আর এই কলাম বাদ, তাহলে এইটা গুণ এইটা গুণ। এখন কথা হলো যে তাহলে সামনে কি প্লাস হবে না মাইনাস হবে, ওই প্লাস মাইনাস প্লাস হিসাব দিয়ে আমরা চিহ্নটা দিলাম, দেন লিখলাম এইটা। এরপরে আমরা আবার A12 এর ক্ষেত্রে ধরলাম, A13 এর ক্ষেত্রে ধরলাম। যদি তিনটার ক্ষেত্রে আমরা ধরি, এই যে আমরা সহগুণকগুলো প্রত্যেকটা বের করছি, ওকে। তারপরে তারা কি বলছে যে A21টাকে A11 দিয়ে গুণ দিতে, A22কে A12 দিয়ে গুণ দিতে, A33 দিয়ে গুণ দিতে। বুঝো এখানে যে বড়, আমরা কিন্তু এই যে বড় লেটারগুলা, এইটাই কিন্তু সেই সহগুণকটা, যে সহগুণক A11, এটা কিন্তু সেই মানটা। আমি জাস্ট ওই সহগুণকের সাথে আমার A21 নামক ভুক্তিটা গুণ দিচ্ছি। তো আমরা কিন্তু যে এই ইকুয়েশনের যে সহগুণকগুলো আছে প্রত্যেকটা কিন্তু বের করে ফেললাম। আমাদের যে রুল ছিল 1 1 1 2 2 1 এর, সেই সহগুণকটা আমরা বের করে ফেলছি। এরপরে আমরা কি করতেছি, ইন্ডিভিজুয়ালি A21 কোনটা, জাস্ট A21 গুণ দিচ্ছি সাথে, এই দেখো A21 গুণ দিছি, A22 গুণ দিছি, A23 গুণ দিছি, জাস্ট ওই সহগুণকগুলোর সাথে গুণ দিছি, আর কিচ্ছু না। গুণ দিয়ে আমাদের আলটিমেট রেজাল্ট আসছে, দেখো প্রতিটাই কাটাকাটি চলে যায়, আলটিমেটলি হয়ে যায় আমাদের 0। তো এইটা সাস্টে আসছিল 19-20 সালে। তো এখানে আমি একটা কথা উল্লেখ করে রাখতে চাই, যে আমার কাছে এই ম্যাথটা যথেষ্ট ইম্পর্টেন্ট মনে হয়। কাজ তোমাদের ক্ষেত্রে যেই জিনিসটা প্যাচ লাগবে, যে তোমরা এই ভুক্তিটা দেখে ভাববা যে আল্লাহ ভুক্তি আর AI যে গুণ করতেছি আমরা, সিম্পলি চিন্তা করবা যে তুমি
প্রথমে A11 A12 A23 তিনটার মান বের করতেছো, আমরা যেভাবে অনুরাশি সহগুণক বের করা শিখলাম। বের করার পরে ওইটার সাথে জাস্ট যে ভুক্তিগুলা নাম দিছে, যে ধরো A21 A22 A23 A22 21 23 যেই মানগুলা ডিরেক্টলি দেওয়া আছে সেটাই জাস্ট গুণ করে দিবা, দ্যাটস ইট। এইটুকুই তোমার ম্যাথ। ওকে, আচ্ছা, এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে। এই ম্যাথটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম, এই ম্যাথটা করে যাও। আচ্ছা, এরপরে ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত মনে রাখবা। এখানে একটা কথা আমি উল্লেখ করে দেই, সেটা হলো যে আমাদের এই যত 2/2 তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যা কিছু আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিচ্ছু না, ম্যাট্রিক্সের সহগুণকগুলোকে নিয়ে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা হয় সেটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। পারলে একাডেমিক বইটা খুলে একটু রিভাইজ করে আসো, মাঝে মধ্যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ম মানে বের করতে দিতে পারে। কিন্তু সবচেয়ে মজার কথা, এ ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স তিনটাই ক্যালকুলেটারে করা যায়, ডিরেক্ট ইনপুট দিবে আউটপুট দিবে। সো এই অংশটার আলোচনা করার কোনো দরকার নাই। আর আমরা জাস্ট একটা জিনিস জানা রাখি যে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স যদি তুমি ক্যালকুলেটারে ইনপুট দাও সে ডিরেক্টলি তোমাকে আউটপুট দিয়ে দিবে যে ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কত। সো যদি কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এটাকে আমরা এ বার দ্বারা প্রকাশ করি, এটা যদি 0 হয় এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং যদি এটা 0 না হয় তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এইটুকুই জাস্ট আলোচনা। কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্স অলওয়েজ ক্যালকুলেটারে করব, এটাই জাস্ট যাতে আমাদের মাথায় থাকে। এই জন্য জাস্ট আমার ক্লাস না করে বয়া বয়া ইনভার্স না শিখে ক্লাসটা শেষে অবশ্যই ক্যালকুলেটার নিয়ে একটা 3/3 ম্যাট্রিক্স, একটা 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ক্যালকুলেটারে করবা, দেন ওটার সাথে গুণ করার চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী পার্টে আমরা চলে যাই। সেটা হলো যে আমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়কের একটা সূত্র দিছে, যেটা আমরা 2/2 ম্যাট্রিক্সের ভার্সিটি ইউনিটে ইউজ করব। সেটা হলো A ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ A ডিভাইডেড বাই পরম মান অফ A। আচ্ছা, A ইনভার্স ইকুয়ালস টু যদি আমরা একটু শিখতে চাই যে হোয়াট ইজ অ্যাডজয়েন্ট অফ, একটা 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সূত্রটা মুখস্থ রাখবে, এই জায়গা থেকে কিচ্ছু লাগে না। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি, রোগুলোকে কলাম করব, কলামগুলোকে রো করব, এইটুকু জানলাম। আচ্ছা, এইবার যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা হলো যে A ইনভার্স যদি আমাদের বের করতে হয়, এ যদি একটা ম্যাট্রিক্স হয় যে A B C D, ওকে, A B C D, এবার আমাকে বলছে এ ইনভার্স বের করো, তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কত, এডি মাইনাস বিসি, এদিক দিয়ে গুণ মাঝখানে বিয়োগ, এডি মাইনাস বিসি, এটা দিয়ে আমাকে বলছে ভাগ দিতে, এডি মাইনাস বিসি। এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে কি বলছে যে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা নর্মাল ধরো প্রত্যেকটা অনুরাশি নিয়ে যেই ম্যাট্রিক্সটা হয় সেটা ট্রান্সপোজটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার আমাদেরকে গুণ দিতে হবে। তো এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা অলওয়েজ মুখস্থ রাখবা। কেন মুখস্থ রাখবা আমি তোমাকে বলি, ডি মাইনাস বি মাইনাস সি এ। দেখো তো এখানে কি চেঞ্জ হয়েছে, ডি আর এ যায় না, জায়গা চেঞ্জ করছে, ডি আর এ জায়গা চেঞ্জ করছে, বি আর সি চিহ্ন চেঞ্জ করছে। এটা 2/2 এর জন্য মনে রাখবা। কেন মনে রাখবা, আমার মনে হয় যে এইরকম একটা প্রশ্ন আসতে পারে। ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম যে 5 3 2 0, ওকে, বললাম যে এর বিপরীত ম্যাট্রিক্স না, বিপরীত ম্যাট্রিক্স সবাই পারবে, এই সূত্রে ফেলাই দিবে ম্যাথ হয়ে যাবে। আমি বললাম এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটা, এইটুকু। তো এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হয়ে যাবে, যে এই দুইটা জায়গা চেঞ্জ করবে, তাহলে এবার হয়ে যাবে 0, এবার হয়ে যাবে 5, আর এই দুইটার মধ্যে কি চেঞ্জ হবে, শুধু চিহ্ন। তো এই জায়গায় হয়ে যাবে -3 -2, ঠিক আছে, সিম্পলি এইটুকু। তো এটা আমরা কি বের করলাম, এটা যদি এ হয় এটা হলো অ্যাডজয়েন্ট অফ এ। আর ইনভার্স করাটা শিখবা, কাজ মাঝে মধ্যে ভর্তি পরীক্ষা এটা দিয়ে দিতেই পারে, যারা ভার্সিটি ইউনিটে সবাই পরীক্ষা দিবা। ওকে, আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথে কি বলছে যে এক্স এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। কি করব, বেসিক্যালি গুণ করব, এই দুইটা গুণ করে এটা বিয়োগ করলে যে রাশিটা আসবে সেটার মান 0 হবে কিনা। তোমরা এটা এক লাইনে ক্যালকুলেটার ইনপুট দিয়ে দিবা, এই যে x² - 12x - 45 = 0। দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটার সলভ করা যায়, ক্যালকুলেটার ইনপুট দিবা, আউটপুট যা আসবে সেটা = 0। বেশি করে ম্যাথ করার কোনো দরকার নেই, এবং এটা আসছে কোথায়, কুয়েটে। অবভিয়াসলি এটা এমসিকিউর কোশ্চেন, সো লেখার কোনো অপশনই নাই। এবার কি বলছে যে এটা একটি বাস্তব ম্যাট্রিক্স, কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। এই যে কথাটা, বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, কোনো একটা ম্যাট্রিক্সের কখন বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না, যখন ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়। কেন পাওয়া যায় না একটু চিন্তা করো তো। আমরা যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য ওটার মান দিয়ে ভাগ দিচ্ছিলাম না, কোনো কিছুকে কি শূন্য দিয়ে ভাগ দেওয়া যায় না। অর্থাৎ কখন বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, যখন এর নির্ণায়কের মানটা হবে আমাদের 0। তো এই দুইটা গুণ করলে কি হয়, এই দুইটা গুণ করে কে এর যা মান আসে, কে = আসে 4, কে² = আসে 4, আর কে = চলে আসে +-2, সিম্পল ম্যাথ।
আচ্ছা, এরপরে কি বলছে যে সাইন থিটা কস থিটা, এই ম্যাথটা একটু স্টার মার্ক রাখো, এটা ঢাবিতে এই নিয়ে মনে হয় 7-8 বার আসছে, যে এবার কোনো ভুক্তি দেনে সাইন থিটা কস থিটা দিছে, এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তো আগে আমরা ম্যাট্রিক্সের মান বের করি। কস স্কোয়ার থিটা এখানে হয়ে গেল মাইনাস সাইন স্কোয়ার থিটা, সামনে একটা মাইনাস আছে, তার মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যায় 1। এবার আমি কি বলছিলাম, এই দুইটা চেঞ্জ হবে, কস কস চেঞ্জ হলে তো কস কস থাকেই যায়, কিন্তু এই দুইটার চিহ্ন চেঞ্জ হবে। তো এই দুইটা চিহ্ন যদি বলি, সাইন থিটা ছিল সাইন প্লাস সাইন থিটা হয়ে গেছে মাইনাস সাইন থিটা, এখানে ছিল মাইনাস সাইন থিটা হয়ে গেছে প্লাস সাইন থিটা। এই দুইটার জায়গা চেঞ্জ, এই দুইটার চিহ্ন চেঞ্জ, এই দিক দিয়ে ম্যাথটা হয়ে যায় ইজিলি অ্যান্সার। ওকে, আচ্ছা, এর পরবর্তী ম্যাথে যদি আমরা চলে যাই, সেটা হলো আমাদের এ ম্যাট্রিক্স দিছে। এখন এ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমাদেরকে বলছে যে এ স্কোয়ার প্লাস 2 এর মান বের করতে। তুমি আমাকে একটু বেসিক কমন সেন্স কাজে লাগে বলো যে তুমি কি এই ম্যাথটা পুরাটা হাতে লিখে করবা? না, এখানে দেখো তোমাকে দিছে এ ইনভার্স দিছে, এটা কি 2/2। ক্যালকুলেটারে যদি তুমি ইনপুট দাও এ ইনভার্সের, যদি তুমি ইনভার্স করো তাহলে তুমি কি পাবা? এ ম্যাট্রিক্স ডিরেক্ট পাবা। তারপর ক্যালকুলেটারে তুমি এ স্কোয়ার প্লাস 2a লিখবা, ডিরেক্টলি তোমার উত্তর দিয়ে দিবে। ওকে, সেইটাও একটা 2 স্টেপের ম্যাথ। প্রথমে ক্যালকুলেটার ইনপুট দিয়ে আগে এ ম্যাট্রিক্সটা লিখবা, এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু এ ইনভার্স ইকুয়ালস টু ক্যালকুলেটার যে মানটা দিবে সেটা। তার পরবর্তীতে আমরা লিখবো যে এ স্কোয়ার প্লাস 2a, ক্যালকুলেটারে এ যখন তুমি আরেকবার এই যে ম্যাট্রিক্সটা অন্য একটা ভেরিয়েবল ইনপুট দিও ম্যাট্রিক্স বি আকারে, তারপর তুমি ধরো ক্যালকুলেটার লিখলে এ স্কোয়ার প্লাস 2a, ডিরেক্টলি তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। ওকে, এটার জন্য প্র্যাকটিস লাগবে। ক্যালকুলেটারের কথা আমরা এতবার বলতেছি কারণ তুমি যদি এই ম্যাথে এত বেশি টাইম দাও, সামনে তোমার ধরো আরও কঠিন কঠিন ম্যাথ থাকবে, যে ম্যাথগুলোতে তুমি 100% মারা খেয়ে যাবা। এবার তোমাকে একটা কথা বলছে কি ম্যাট্রিক্সের বাস্তব প্রয়োগ, আমি তোমাকে খুব সিম্পলি কথাটা বলি। লেকচার স্লাইডে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটুকুই করতে পারো, এখান থেকে জীবনও ম্যাথ আসবে না। উইকলিতে আসতে পারে, উইকলির জন্য এটা কনসেপ্ট বুক থেকেই বানানো, কনসেপ্ট বুকে যে ম্যাথটা আছে সেটা করে যাও। এটা করার কোনো মানে হয় না, এটা জীবনে আসবে না, এই কোনো ম্যাট্রিক্সের বাস্তব প্রয়োগ জীবনে আসবে না। বাট তারপর আমি যদি তোমাকে একটা বলে দিই যে ম্যাট্রিক্সের বাস্তব প্রয়োগের যে ম্যাথগুলো আছে ওখানে নর্মালি একটা ছক দেওয়া থাকে, তো সেটাকে কিচ্ছু করতে হয় না, ছকের এই পার্টটাকে একটা ম্যাট্রিক্স বানাইতে হয়, দ্যাটস ইট। দেখো পি আর কিউ যথাক্রমে কি বলছে যে এই দুইটা ম্যাট্রিক্সের উপাদান। তো একটু দেখো এখানে কি বলছে যে একটি দোকানের পরপর 3 দিনে কোকাকোলা, আরসি কোলা এবং স্প্রাইটের বিক্রির তারা তালিকা দিছে, এবং কি বলছে ম্যাট্রিক্সের সাহায্যে ওই 3 দিনের মোট লাভ নির্ণয় করো। তো এই জায়গাটাতে আসলে আমার মনে হয় আমি ডিরেক্ট ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দিতে পারবো, কিন্তু তারা বলছে যে ম্যাট্রিক্সের সাহায্যে। তো আমরা যেটা করব যে এই যে 3টা উপাদানের এই যে এই পর্যন্ত, এটাকে আমি একটা কি ম্যাট্রিক্স বলতে পারি? এটা একটা 3/3 ম্যাট্রিক্স, তাই না? এবং যদি আমি এইটাকে একটা ম্যাট্রিক্স হিসাব করি, তাহলে এটাকে আমি যদি একটা 3/1 ম্যাট্রিক্স বানাই, এটা ভাইয়া 1/3 কেন বানালেন না? 1/3 নিলে গুণ দিবা কেমনে? তোমার তো বাস্তব জীবনে যে ম্যাথই করবা তোমাকে অবশ্যই দুইটা ম্যাট্রিক্স গুণ দিতে হবে। তো অবশ্যই আমার দ্বিতীয়টার কলাম এবং প্রথমটা রো মিলতে হবে। তো ফাইনাল রেজাল্টে কি পাবো? আমি একটা 3/1 ম্যাট্রিক্স। এই 3/1 ম্যাট্রিক্স কিছুই না, এই 3টা উপাদানের টোটাল লাভটা হিসাব করতেছে। তো ফাইনালি লাভ কত হবে? এই 3টা যোগ করে দিয়ে যা আসে তাই, এই আর কি। এটা একটা সিম্পল ম্যাথ, বাট এটা কখনোই পরীক্ষার হলে আসবে না। জাস্ট কি করছে সেটা আমি তোমরা বুঝাই দিলাম। আচ্ছা, এবার কি বলছে? নির্ণায়ক সম্মিলিত অভেদ ও এগুলার মান নির্ণয়। এখানে আমি জাস্ট কিছু নির্ণায়কের বেসিক রুল আরেকবার খেয়াল করাই দিই। মানে এখানে আসলে নির্ণায়কের প্রমাণ বুঝাইছে। নির্ণায়কের প্রমাণ যারা করতে চাও, আমি বলবো 2টা পয়েন্ট মাথায় রাখবা। এক হলো সাল বিশিষ্ট ম্যাথ করবা, অর্থাৎ তুমি যদি একান্ত নির্ণায়কের প্রমাণ করতে চাও, যেগুলো কখনোই বুয়েটা আসবে না, আসলেও তুমি ভুং ভাং দিয়ে মিলাই দিবা। তো আমি তোমাকে পুরা জিনিসটা সামারি বলে দিই। এক হলো ম্যাথ করবা কোনগুলা? যেগুলোর পাশে সাল আছে। 2 হলো ম্যাথ করবা কোনগুলা? সেটা হলো যে যেগুলা প্রমাণ থাকবে। হ্যাঁ, প্রমাণগুলার নর্মাল প্যাটার্ন হইল যে রো, যে কোনো একটা রো বা একটা কলামে সর্বাধিক সংখ্যক 0 আনা। তোমার টার্গেট হলো যে রো অপারেশন বা কলাম অপারেশন। রো অপারেশন, কলাম অপারেশন কি? যে কোনো একটা নির্ণায়কের আমরা পাশাপাশি 2টা রো একদম এক্সচেঞ্জও করে দিতে পারি, কলামও এক্সচেঞ্জ করে দিতে পারি। আবার নির্ধারিত কোনো একটা রাশি দিয়ে যদি আমরা এটাকে গুণ দিই তাহলে বাইরে ওইটা চলে আসে। এটা তো আমরা নির্ণায়কের গুণফলে শুরুতেই শিখছিলাম। আর আরেকটা রো অপারেশন যেটা সর্বাধিক করা হয় সেটা হলো একটা রো থেকে আরেকটা রো বিয়োগ, বা একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ। তো তোমার টার্গেট থাকবে রো অপারেশন বা কলাম অপারেশন করে। যারা অপারেশন বুঝতেছো না অ্যাডমিশন ক্লাসে, তারা একাডেমিক ক্লাসে রিভিশন দিয়ে আসো।
আলটিমেটলি তোমাকে 0 আনতে হবে। ওকে, এবং যেহেতু তুমি বুয়েট ভর্তি পরীক্ষা দিবা, লিখিত পরীক্ষা এটা আসছে, তো তুমি তো ভুং ভাং করে লাইন স্কিপ দিবাই। তো আলটিমেটলি তুমি 2টা 0 মিনিমাম টার্গেট থাকে। নর্মালি প্রমাণগুলো থাকে 3/3, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই। তোমার টার্গেট হলো যে ধরো তুমি যে কোনো একটাকে টার্গেট করবে, যে এই রোটাকে বা ধরো এই কলামটাকে আমি 0 বানাবো। এখানে একটা 0 আনলা, এখানে একটা 0 আনলা, তারপরে তুমি কি বলবা, এই বরাবর আমি এবার বিস্তার করছি। তো এই বরাবর যদি আমরা বিস্তার করতে চাই, তাহলে তো এই দুইটা ভুক্তি দিয়ে আমাদের 0 হয়েই গেল। এই দুইটা ভুক্তি যা মান আসবে 0, তাহলে আমার খেলতে হবে কি দিয়ে, জি দিয়ে। জি দিয়ে আমি এইটুক করে লিখবো, ডিরেক্ট যেটা প্রমাণে উত্তর দেওয়া আছে সেটা লিখে দিয়ে দেবো প্রমাণিত। বাকিটা আমি কি করছি, মাথার মধ্যে ক্যালকুলেশন করছি, পরে আলটিমেটলি আমি ক্যালকুলেশন করি নাই। তো এখানে কিছু উপাদান বলছে, যে কোনো নির্ণায়কের সারিগুলো অনুরূপ কলামসমূহে পরিবর্তিত হলে এবং কলামের ইহাদের অনুরূপ সারিসমূহ পরিবর্তিত হলে নির্ণায়কের কোনো পরিবর্তন হয় না। কিছু না, তোমরা বলছে যে ম্যাট্রিক্সে যেমন ট্রান্সপোজ করি না, রোগুলোকে কলাম, কলামগুলোকে রো, এটা যদি আমরা নির্ণায়কের ক্ষেত্রে করি তাদের কোনো পরিবর্তন হয় না। যদিও ম্যাট্রিক্সের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমাদের পরিবর্তন হয় না। সেটা হলো এই জিনিসটাতে বোঝা যাচ্ছে, কারণ নির্ণায়ক হলো একটা মান আর ম্যাট্রিক্স হলো একটা বিন্যাস। ওকে, আচ্ছা, এরপরে কোনো একটা নির্ণায়কের সারি বা কলামে যদি সবগুলো উপাদান শূন্য হয়ে যায়, বাইদি ভাই তুমি বিয়োগ করতে যায় দেখছো যে সবগুলোই 3টাই 0 আসছে, একটা রোয়ের 3টাই 0 বা একটা কলামের 3টাই 0, তাহলে এটার মান কি আলটিমেটলি 0, পুরা নির্ণায়কটার মান। আবার কি বলছে যে কোনো একটা নির্ণায়কে যদি আমরা পাশাপাশি রো বা কলাম চেঞ্জ করি, ধরো এখানে কি আছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, আমি কি করছি, এবার আমি কি করছি যে আমাদের এই যে প্রথম রোটা দ্বিতীয় রো এর সাথে এক্সচেঞ্জ করছি। তো ধরো এবার প্রথম রোতে কি আসছে A2 B2 C2, এবং প্রথম রোটা নিচে চলে গেছে, A1 B1 C নিচে আসে। যখনই আমি চেঞ্জ করব তখন আমার সামনে কি আসবে, একটা মাইনাস আসবে, এইটুকুই তারা বলছে। মাঝে মধ্যে কি করে বইয়ের অনেক ম্যাথে তুমি দেখবা 2বার চেঞ্জ করে। তো ধরো আমি এবার প্রথমে এইটা চেঞ্জ করলাম, তারপরে এইবার 3কে সামনে নিয়ে আসলাম এবং 2কে দিয়ে দিলাম একদম লাস্টে। তো ফাইনাল রেজাল্ট যদি আমি এরকম লিখি যে A3 B3 C3 A1 B1 C1 A2 B2 C2, এটার সামনে কি হবে, প্লাস হবে না? কেন? একবার চেঞ্জের জন্য মাইনাস, আরেকবার চেঞ্জ করছি এটার জন্য আরেকটা মাইনাস, দুইটা মিলে প্লাস। সো মাঝে মধ্যে এটা ধরতে না পারলে দেখবো যে এইরকম রো অপারেশন দুইটা একসাথে করছে কিনা, ডিরেক্ট প্লাস চলে আসে। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, যে কোনো নির্ণায়কের দুইটি সারি বা কলামের উপাদানগুলো যদি অভিন্ন হয় তাহলে মানটা হবে 0। অর্থাৎ ধরো যে তুমি একটা নির্ণায়ক নিছো, যেটা ধরো এখানেও আছে A1 A2 A3, আবার আছে A1 A2 A3, আবার আছে হলো ধরো B1 B2 B3, এই জিনিসটার মান হয়ে যাবে 0। মাঝে মধ্যে এই জিনিসটাকে একটু ট্রিকি করে কেমনে, এখানে একটা দিয়ে দেয় 2 দিয়ে দেয়, বা কোনো একটা গুণিতক থাকে। ধরো আমি এখানে দিয়েছি 1 2 3, পরবর্তী কলামে দিয়ে রাখছি হলো 2 4 6, এটার মানও 0 হবে। কেমনে? তুমি একটা 2 বাইরে কমন নাও, তো 2 যদি বাইরে কমন নাও তাহলে কি A1 A2 A3, আবার এখানে চলে আসলো আমাদের A1 A2 A3, তাহলে এই দুইটা যেহেতু সেম, এটার জন্য চলে আসলো একটা 0, নির্ণায়কটার মান 0, সাথে 2 × 0 মানে কি আলটিমেটলি আমাদের 0। তো অনেক সময় হুবহু সেম না দিয়ে তারা একটা গুণিতক গুণ করে দেয়, তখন হয়ে যায় আলটিমেটলি 0। ওকে, জাস্ট আমরা কিছু রুল রিভাইজ করলাম আর কি। এরপরে আমরা যেটা বলছি সেটা হলো যে আমাদের ওই যে রুলটা একটু আগে শিখলাম, কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রতিটি উপাদানকে একই রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটির মানও ওই রাশি দ্বারা গুণ হয়ে যায়। মানে আমি যেটা বলছিলাম যে তুমি যদি কে দিয়ে গুণ করো, যে কোনো একটা রো বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর গুণ হবে, অথবা যদি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর কে গুণ থাকে, তাহলে তুমি আউটপুটে মাত্র একটা নিতে পারবা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিফারেন্সটা একটু খেয়াল করিও, কানেক্ট করে পড়ার চেষ্টা করিও। আচ্ছা, এরপরে কি বলছে, নির্ণায়কের কোনো একটা সারি বা কলামের উপাদানগুলো অপর একটি সারি বা কলামের অনুরূপ উপাদানগুলো সমানুপাতিক হলে নির্ণায়কটির মান 0 হবে। ওই যে আমি কি বলছিলাম যে মাঝে মধ্যে হুবহু ইকুয়াল দিবে না, একটা কে দিয়ে রাখছে সবগুলোর সাথে গুণ, তুমি কে বাইরে নিবা, তারপর দুইটা একই হয়ে গেল, কে × 0 মানে কি 0। এরপরে নির্ণায়কটির কোনো সারি বা কলামের প্রতিটি উপাদানকে দুইটি সারির সমষ্টি হিসেবে প্রকাশিত হলে নির্ণায়কটি একই ক্রমে দুটি নির্ণায়কের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ ধরো তুমি এবার এটা মাঝে মধ্যে প্রমাণে লাগে, সেটা হলো ধরো A1 + D1 A2 + D2 A2 + D3 আছে। তুমি যেটা করবে যে এটাকে ভাঙে দুইটা নির্ণায়ক আকারে লিখতে পারবা। কিভাবে লিখতে পারবা? A1 A2 A3 ঠিক থাকবে, বাকি এই পার্টটা কিন্তু আমাদের কোনো চেঞ্জ নাই, এই পার্টটা সেম ম্যাট্রিক্স লিখলাম। বাট যোগফলে যে D1 D2 D3 আছে, এখানে আবার D1 D2 D3 বসাই দিয়ে আরেকটা ম্যাট্রিক্স হবে। এখানে আমি যে ভুলটা করতাম সেটা হলো, দেখো যদি এখানে যোগ থাকে তাহলে মাঝখানে কি হবে, যোগ, যদি এখানে বিয়োগ থাকে তাহলে মাঝখানে হবে
বিয়োগফল, অথবা সুবিধার্থে তুমি এখানে -d1 -d2 -d3 দিয়ে অলওয়েজ যোগফল ইউজ করতে পারো। সো এই যোগ আর বিয়োগের ব্যাপারটা ঠিক রাখবা, যে যদি বিয়োগফল থাকে তাও তুমি ভাঙ্গে দুটা লিখতে পারো, বাট তোমাকে চিহ্ন ঠিক রাখতে হবে। এরপরে কি বলছে, যদি দুটি নির্ণায়ক এরূপ হয় যে প্রত্যেকটির একটি মাত্র সারি অথবা কলামের উপাদানগুলো ভিন্ন হয়, তবে এই ভিন্ন সারি অথবা কলামের অনুরূপ উপাদানগুলো একত্রে যোগ করে নির্ণায়ক দুটির সমষ্টি পাওয়া যায়। আচ্ছা, এখানে কি বলছে যে একটা d1 ম্যাট্রিক্স একটা d2 ম্যাট্রিক্স, এদের শুধু প্রথম কলাম ভিন্ন, তাহলে d1 + d2 = এটা কিছুই না, এটার বিপরীত রুলটা। তোমাকে ধরো এই যে দুইটা ম্যাট্রিক্স দিছে, যার এই যে b1 b2 c3 মানে দুইটা রো আর দুইটা রো তিনটা কলাম সেম, এই পার্টটুকু তাদের সেম, ঠিক আছে। তারা কি বলছে যে এই দুইটা যোগ করলে আমি এই ম্যাট্রিক্সটা পাবো, এই দুইটা যোগ করলাম এই ম্যাট্রিক্সটা পাবো। তো এটা একটু আগেই তো প্রমাণ করে আসলাম, একটু আগেই তো এটা ধরে নিছি সত্য, তাই এটা সত্য, এটা বিপরীতটা সত্য, দ্যাটস ইট, নাথিং এলস। বাট এগুলো আলটিমেটলি পরীক্ষার হলে লাগে না ম্যান, পরীক্ষার হলে অ্যাট দিস পয়েন্ট আসে যা যা পড়াচ্ছে এগুলো কিচ্ছু লাগবে না। ওকে, এবার কি বলছে যে নির্ণায়কের কোনো সারি অথবা কলামগুলো একই সংখ্যা দ্বারা গুণ করে অপর সারি অথবা কলামের অনুরূপ উপাদানগুলোর সাথে যোগ বিয়োগ করলে নির্ণায়কটির মানের কোনো পরিবর্তন হয় না। এইটাই হলো আমাদের প্রমাণের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট এবং প্রমাণের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা দিয়ে তোমরা নর্মালি জিরোগুলা বানাবা। সেটা হলো যে ধরো একটা নির্ণায়ক আছে a1 b1 ac1 সামথিং লাইক দ্যাট। এখন তুমি বুঝতে পারতেছো যে ধরো এখানে আমাদের আছে -3 4 2 এবং এখানে আছে 1 2 তারপর ধরো 3। ওকে, এখন তুমি চাচ্ছ ধরো এখানে আছে এক্স ওয়াই জেড, ধরে নিতে বলতেছি, তুমি চাচ্ছ যে এই জায়গায় একটা 0 আনবা, প্রথম টার্গেট তোমার এর 0 বানানো। এবার তুমি কি সিদ্ধান্ত নিলা যে এই রোটা এই কলামটাকে তুমি 3 দিয়ে গুণ করে এর সাথে যোগ দিবা। তাহলে যদি তুমি 3 দিয়ে গুণ করে এর সাথে যোগ দাও, তাহলে তোমার তো এক্স ওয়াই জেডের কোনো চেঞ্জ আসতেছে না, এক্স ওয়াই জেড যা থাকার তাই থাকতেছে, কোনো চেঞ্জ নাই। বাট চেঞ্জটা আসতেছে কোথায়, এর যদি তুমি 3 দিয়ে গুণ দাও তাহলে কি +3 আর -3 কি হয়ে গেল 0, এর 3 দিয়ে গুণ দিলে কত হয় 6 আর 4 কত হয়ে যায় 10, আবার যদি 2 এর 3 দিয়ে গুণ দাও 9 আর 2 11, এবং আমাদের বাকি পার্ট 1 2 3 সেম থাকবে। এই যে আমি একটা 0 আনে ফেলছি, তো তারা আলটিমেটলি এই অপারেশনটাই লিখছে। তখন এখানে তোমাকে জাস্ট একটা সাইড নোট লিখতে হবে যে নতুন যে রো 1 বা কলাম 1 c1 হলো 3c2 + c1, এইটুকু জাস্ট একটু সাইড নোটে লিখে দিলা। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে কোনো নির্ণায়কের পাশাপাশি দুইটি কলামভুক্ত যদি সমান্তর প্রগমনে থাকে, কি বলছে সমান্তর প্রগমনে থাকে, এবং অপর দুইটি সারি বা কলামের ভুক্তিগুলো যদি সমান্তর প্রগমনে থাকে, তাহলে উক্ত নির্ণায়কের মান 0 হবে। তো আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ সমান্তর প্রগমন। একটু দেখো যে এখানে 1 5 10 এই নির্ণায়কটার দিকে একটু তাকাও, 1 5 10 1 3 8 -1 3 8 2 6 11। ওকে, প্রতিটার ক্ষেত্রেই তুমি যদি একটু তাকায় দেখো সমান্তর প্রগমন মানে কি ধীরে ধীরে বাড়ায়। ধরো এইবার যদি 4 বাড়ে, তারপরটাতে 5 বাড়বে, তারপরটাতে 6 বাড়বে, এরকম করে বারে আগানো, এটাকে বলা হয় সমান্তর প্রগমন। তো প্রথমবার এখানে কত বাড়ছে 4, তারপরের বার কত বাড়ছে 5, -1 থেকে 4 বার যোগ করলে কত হয় 3, 3 থেকে আবার 5 যোগ করলে হয় 8, 2 এর সাথে 4 যোগ করলে কত হয় 6, 6 এর সাথে 5 যোগ করলে হয় কত 11। তো যদি আমরা দেখি যে না এরকমভাবে তার ভুক্তিগুলোর মধ্যে সমান্তর প্রগমন আছে, যে শুরুতে যদি যোগ হয়েছে x, তারপর যোগ হয়েছে x+1, তারপর যোগ হয়েছে x+2, যেমন যোগ হইতে পারে আবার বিয়োগ হইতে পারে, এরকম ওই সাইড থেকে তখন হিসাব করতে হবে যোগের। তো যদি এরকম প্রগমনে থাকে তাহলে এটার মান হয়ে যাবে 0। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী পয়েন্টে চলে যাই, সেটা হলো যে আচ্ছা কই গেল, নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি বা কলামের ভুক্তিগুলো যদি গুণোত্তর প্রগমনে থাকে তাহলে নির্ণায়কের মান হয়ে যাবে 0। এই জায়গায় আবার চলে আসছে যে গুণোত্তর প্রগমনের ব্যাপারটা একটু লক্ষ্য করো, যে এই জায়গায় পাশাপাশি 2 আর 6, 3 2 6 -1 × 3, প্রতিবার কি 3 গুণ হচ্ছে না, 3 × 9, 3 3 9, অর্থাৎ এই যে এই রো এই কলাম আর এই কলাম দুই কলামই কি গুণোত্তর প্রগমনে, অর্থাৎ এটার মান আলটিমেটলি 0। ওকে, এটাকে 0 কেমনে প্রমাণ করবো, যদি আমি তোমাকে বলি যে ভাই 0 কেমনে প্রমাণ করবা, তুমি কি করবা, এখান থেকে একটা 3 গুণ নিবা, 3 যদি কমন নেই তাহলে এই ম্যাট্রিক্সটা নির্ণায়কটা কিভাবে লেখা যায় 2 -1 3, যদি আমি 3 বাইরে কমন নেই, এখানে একটা 3 আমার আছে, 3 থাকার কারণে এখানে হয়ে গেল 2, আবার এখানে হয়ে গেল -1, এখানে হয়ে গেল 3, আবার আছে 7 8 9। আমি যখন জানি যে দুইটা কলাম বা দুইটা রো যদি সেম হয় তাহলে নির্ণায়কটার মান কত 0, তাহলে এটা 3 × 0 = হলো 0। ক্লিয়ার?
আচ্ছা, এবার তোমার কইছে যে এই নির্ণায়কটার মান কত। তোমার এখানে কোনো গুণোত্তর প্রগমন কোনো বালছাল দেখার দরকার নেই, তোমাকে যেটা করতে হবে জাস্ট নির্ণায়কটা সুন্দর মধ্যে ক্যালকুলেটার ইনপুট দিবা, ক্যালকুলেটার ডিরেক্ট আউটপুট দিয়ে দেবে, এটার মান 0। জাস্ট এগুলো নাইস টু নো, জানার জন্য, স্লাইডে আছে তাই পড়াচ্ছি। এরপরে আমাদের পরবর্তী পার্ট, এই ম্যাথটা আমি যখন প্রথমবার দেখছিলাম আমার খুব দুঃখ লাগছিল, পরবর্তীতে আমি হাসছি। ম্যাথটা একটু ক্রিটিক্যাল, বা ম্যাথটার একটা স্টেপ যদি আমি জানি তাহলেই আমরা ম্যাথটা করতে পারবো। তো এখানে একটা আমাদের কত বাই কত 1 2 3 4 5 1 2 3 4 5 একটা 5/5 ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং 5/5 ম্যাট্রিক্স কিন্তু ক্যালকুলেটারে ডিরেক্ট মান পাওয়া যায় না। তো এই 5/5টাকে যদি আমি ফাইনালি কোনো মতন ভাঙ্গায় 4/4 পর্যন্ত আনতে পারি, আমি ক্যালকুলেটারে ডিরেক্ট করে ফেলতে পারবো। তো আমাদের ম্যাট্রিক্সের মান বা নির্ণায়কের মান আমরা কিভাবে করি, যে কোনো একটা রো বা কলাম বরাবর আমরা বিস্তার করি। অর্থাৎ ধরো এবার 3 দিলাম, তারপর এইভাবে বিস্তার করে ফেললাম। যদি আমরা 2/2 ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, বা ধরো একটা 3/3 ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, তো ধরো এখানে যে যদি 1 2 3 0 5 6 7 8 9, তো আমি যদি তোমাকে বলি যে এই নির্ণায়কটার মান কত, এটা তুমি ক্যালকুলেট ডিরেক্ট করতে পারো, বাট যদি ম্যানুয়ালি করো তাহলে একবার তুমি 1 নিবা, 1 নিয়ে এটার সহগুণকের সাথে গুণ দিবা, তারপর তুমি 2 নিবা, তারপর 2 এর সহগুণকের সাথে গুণ দিবা, তারপর 3 নিবা, তারপর 3 এর সহগুণকের সাথে গুণ দিয়ে টোটালটা যোগ করে তুমি বলবে যে এটার মান এত। তো আমরা জাস্ট এই থিমটা ইউজ করব। কিন্তু আমরা যখন নির্ণায়কের প্রমাণ করতেছিলাম আমরা কি জিনিস মাথায় রাখতাম, আমরা যে জিনিসটা মাথায় রাখতাম সেটা হলো যে আমরা 0 আনবো। 0 কেন আনবো? 0 আনলে আমাদের এই বিস্তার করাটা ইজি হয়ে যায়, কারণ এনে যদি 0 থাকে, 0 বরাবর তো 0-র সাথে আমি যাই গুণ দেই আলটিমেটলি 0 হয়ে যাবে, তো 0 বরাবর আমার বিস্তার করার কোনো প্রয়োজনই পড়ে না। তো এই যে এই নির্ণায়কটা তারা দিছে, এইখানকার কোন কলাম বা কোন রোটাতে সর্বাধিক সংখ্যক 0 আছে, এই যে দেখো তৃতীয় কলাম বরাবর সর্বাধিক সংখ্যক 0 আছে। তো আমাকে যেটা করতে হবে, শুধুমাত্র 1 বরাবর যদি আমি বিস্তার করতে পারি তাহলে কিন্তু আমার 4/4 চলে আসবে, এবং বাকিটা আমি ক্যালকুলেটারে করতে পারবো। তো এখন আমি কি করলাম, যে আমাকে একের সহগুণক বের করতে হবে। তো সহগুণক কিন্তু ডিরেক্ট একটা বড় ম্যাট্রিক্সই হয়ে যাবে। কেমনে? এইটা কাটা, এইটা কাটা। আমরা যখন বিস্তার করতাম বা আমরা যখন সহগুণক বের করতাম কি শিখছিলাম, যে আমরা ডিরেক্ট কাটে দিব, এই দুইটা কাটে দিলে এইখানে দুইটাও, এইখানে কিছু উপাদান, এখানে কিছু উপাদান, এখানকার কিছু উপাদান নিয়ে একটা টোটাল কিন্তু আমার 4/4 ম্যাট্রিক্স আমার চলে আসছে। এবং এইটার সামনে কোন চিহ্ন হবে, একের সামনে কোন চিহ্ন হবে, এক তো গুণ থাকবে কিন্তু কি চিহ্ন হবে, ওটা আমরা কিভাবে বের করতাম, প্লাস মাইনাস প্লাস। তার মানে এই কলামের শুরুতে আছে প্লাস, তারপর প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে হবে 1 ইন্টু মাইনাস 1 ইন্টু আমার এই যে এইটুকু 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 আর এইটুকু নিয়ে যেই 4/4 নির্ণায়কটা আসবে সেটা। ক্লিয়ার? তো এই যে 4/4 ম্যাট্রিক্স নির্ণায়কটা আসছে, এরপরে তুমি যদি চাও আবার আরেকটু বড় করে করবা, তাহলে তুমি এইবার কি বরাবর বিস্তার করবা, দেখো তো এই তাকায় দেখো তো, এইখানে জাস্ট একটা 3 আছে, বাকি সব শূন্য। এবার তুমি 3 বরাবর বিস্তার করবা, এইটা কাটা এইটা কাটা, তাহলে তোমার আরেকটা ফাইনাল নির্ণায়ক চলে আসলো, যেটা এই আকারের। এখন তুমি চাইলে আরও এক স্টেপ আকারে যে না এইগুলার মধ্যে এবার কোনটাতে সর্বাধিক সংখ্যক 0, তাহলে তুমি এবার এই বরাবর করবা 2 বরাবর, তাহলে এইটা কাটা, তাহলে এই একটা ম্যাট্রিক্স থাকলো, তারপর তুমি করলা। বাট আমার সাজেশন হলো প্রথমে 5/5কে জাস্ট ভাঙ্গায় 4/4-এ আনো, এক লাইনেই ভাঙ্গাইতে পারবা, সেটা হলো যেখানে সর্বাধিক 0 আছে সেই অনুযায়ী করছে। ঠিক আছে? আচ্ছা, এটা খুব ভালো একটা ম্যাথ, এটা আসতে পারে ফিউচারে, কারণ এটা ক্যালকুলেটার ডিরেক্ট করা যায় না। আবার কি বলছে যে কে এর কোন মানের জন্য নির্ণায়কটির মান শূন্য হবে, কিছুই না, এই কেটাকে জাস্ট বিস্তার করতে হবে। এখন তারা এখানে বিশাল বড় করে ম্যাথটা করছে, মানে নির্ণায়কের প্রমাণের মতো একটাকে 0 আনে করছে, যদিও এটা ঢাবি 17-18 ম্যাথ। সো তুমি যদি চাও যে না ভাই আমি এটা এত কষ্ট করে করব না, আমি যেটা বলছিলাম যে কোনো নির্ণায়কের প্রমাণের ক্ষেত্রে যে তোমাকে আলটিমেটলি আগে 0 আনতে হবে, তারপরে প্রমাণটা করতে হবে, তো তুমি চাইলে 0 আনে করতে পারো। অথবা তুমি যদি চাও যে না ভাই আমি একটু বড় করে k⁶ হিসাব করে করব, তুমি যদি ম্যানুয়ালি যে কোনো একটা রো বরাবর ধরো 1 বরাবরই তুমি করে দাও, তাও তোমার ম্যাথ হবে, সমস্যা নেই, বাট ম্যাথটা একটু বড় হবে। কিন্তু আলটিমেটলি যদি এরকম কোনো চলক থাকে যে অনেক চলক, তুমি ম্যাথটাকে একটু ইজি করতে চাচ্ছ, আমাদের ফাইনাল টার্গেট অলওয়েজ কি থাকে, 0 বরাবর আসলেই বেশি মজা। তো এইখানে যদি আমরা এই দুইটা রো এর মধ্যে রো অপারেশন করি, অথবা এই দুইটা কলামের মধ্যে যদি আমরা রো অপারেশন করি, যে 1 থেকে 1 বিয়োগ দেবো, আবার এই 1 থেকে 1 বিয়োগ দেবো, তাহলে দুইটা 0 হয়ে গেল। আমার দুইটা 0 হয়ে গেলে আমার এখন ফাইনাল খেলা এই দুইটা নিয়ে। তো এখানে একবার এই ম্যাথ হয়ে যায়, করতে পারো চাইলে, অথবা বড়োভাবেও করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী পার্টে আসি, কি বলছে যে এটার মান নির্ণয় করতে বলছে। আমি সাজেস্ট করব যে জাস্ট বিকজ আসছে দ্যাট ডাজেন্ট মিন যে তোমাকে এটা পুরা বড়োভাবে করতে হবে। আমাদের আলটিমেট টার্গেট কি হবে,
জিরো বানানো। জিরো বানানোর জন্য কি করতে হবে, আমি যদি এই রো থেকে এই রো বিয়োগ দিই, অর্থাৎ R1 মাইনাস R2 ইকুয়ালস টু যদি নতুন R1 বানাই, এখানে হয়ে যাবে আমাদের জিরো একটা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি নতুন R2 না তো অ্যাকচুয়ালি ভাই C2, আমি বারবার কলাম আর রো গুলাই ফেলি। ধরো এবার নতুন কলাম 2 কি হইতে পারে, যে আমি এইখান থেকে C2 থেকে C3 বিয়োগ করলাম, তাহলে নতুন C2 ড্যাশ হয়ে যাবে C2 মাইনাস C3। তাহলে ফাইনালি যদি আমরা এই কাজটা করে ফেলি, তাহলে আমার এখানে দুইটা জিরো চলে আসছে। আমাদের অলওয়েজ টার্গেট কি ছিল প্রমাণের ক্ষেত্রে, ফাইনালি জিরো আনা। তো এখন আমাকে আর কিছু করতে হবে না, এই বরাবর বিস্তার করে দিতে হবে, কারণ এই রোতে আমাদের জিরোর সংখ্যা বেশি এবং একটা মাত্র ওয়ান আছে। তো এই দুইটা গুণ করে যা আসে, এখন দ্যাট ডাজেন্ট মিন যে তোমাকে একেবারে এত বড় ম্যাথ করে এই জিনিসই আনতে হবে। তুমি মোটামুটি বিস্তার করে একটা আকৃতি আনে বলে দেবে যে এইটাই তোমার উত্তর, কারণ টিচাররাও জানে যে এই ক্যালকুলেশন চাইলে অনেক বড় করে করা যায়। এক একজনের কেউ যদি এইটা উত্তর রাখে দিয়ে আসে, দেখো তুমি যদি এই পর্যন্ত করে আসো তোমার ম্যাথ কাটবে না, তুমি যদি এই পর্যন্ত করো তাও তোমার ম্যাথ কাটবে না। বাট আলটিমেটলি টিচার তো জানতে চাচ্ছে যে এই প্রসেসটা জানো কিনা তুমি, যে বিয়োগ করে যে জিরো আনতে হয় তারপর বিস্তার করতে হয়, এই পর্যন্ত তুমি জানো কিনা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে টাইপটা করব। এই টাইপটা আমার খুব পছন্দের একটা টাইপ, এবং এখান থেকে ভার্সিটি ইউনিটে বেশ কিছু কোশ্চেন আসতেছে, এবং গুচ্ছ ইঞ্জিনিয়ারিং বা বুয়েট প্রিলিমিনারিতে কোশ্চেনটা আসতে পারে। এই থিওরিটা বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস আগে ক্লিয়ার হইতে হবে, সেটা হলো এই কয়েকটা সূত্র, ঠিক আছে। এই কনসেপ্টগুলো আমাদেরকে আগে একটু ক্লিয়ার হইতে হবে। এই জায়গায় একটা জিনিস একটু বুঝো, সেটা হলো যে আমাদের যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় এ, তাহলে এর নির্ণায়কের মান হলো পরম মান অফ এ। ওকে, এই পর্যন্ত জানি। এখন যদি আমি বলি যে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স, তাহলে এ ইনভার্সের মানটা কত, এ ইনভার্সের নির্ণায়কের মানটা কত, এটা হবে সিম্পলি 1 ভাগ পরম মান অফ এ, বা 1 ভাগ এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আমরা এই সূত্রগুলোর ক্ষেত্রে মনে রাখবো যে এ কে আমরা অলওয়েজ একটা স্কোয়ার ম্যাট্রিক্স আকারে ধরে নিচ্ছি। এ হলো একটা ধরো স্কোয়ার ম্যাট্রিক্স, যেটা n ইন্টু n ক্রমের, ওকে, স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য। এই জায়গায় যদি ধরো যে কোনো কারণে আমি এবার এর নির্ণায়কের সাথে আমি পি গুণ দিলাম, পি গুণ দিয়ে দিলাম, তারপর আমি পি এ করে আমি এইটার টোটালটার আমি হলো এবার বের করতে যাচ্ছি যে এটা নির্ণায়কটার মান কত। একটু খেয়াল করো তো যে যখন আমরা কোনো একটা নির্ণায়কের সাথে একটা রাশি গুণ দিচ্ছিলাম তখন কিভাবে গুণ হচ্ছিল, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা ভুক্তি, ধরো কে ইন্টু এ বি সি ডি ই এফ জি এইচ আই, হ্যাঁ, যখন আমরা কে গুণ দিচ্ছিলাম তখন কি প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালি গুণ হচ্ছিল না, অর্থাৎ কে এ কে বি কে সি কে ডি কে সি এফ কে জি কে এইচ কে, এটা তো আলটিমেটলি প্রত্যেকটার সাথে গুণ হচ্ছিল কিনা। তো যখন ওই জিনিসটাকে আমি একটা নির্ণায়ক আকারে নিব, নির্ণায়কের ক্ষেত্রে যখন আমাদের ধরো এখানে কে, এখানে কে, এখানে কে, এখানে কে, এখানে কে, প্রতিটার সাথে একটা করে কে আছে এক্সট্রা করে, ঠিক আছে। তুমি যখন এই কে গুলাকে কনসিডারেশনে নিবা, একটু চিন্তা করে দেখো তো, আমি যদি অন্য কালার দিয়ে একটু লেখি, তাইলে আমাদের এই রো থেকে আমার একটা কে যায় বাইরে, তাহলে গেল এই কলাম থেকে একটা কে নিলাম, পরের কলাম থেকে আরেকটা কে নিলাম, তারপরের কলাম থেকে আরেকটা কে নিলাম, তারপরে তো আমি ফাইনাল নির্ণায়কটা পাবো, তাই না। অর্থাৎ আমাদের যদি এ ম্যাট্রিক্সের সাথে আমি পি গুণ দিই এবং গুণ দিয়ে বলি যে এইটা নির্ণায়কটার মান কত, তাহলে আমার বাইরে কয়টা কে আসতেছে, 3টা। যদি এ একটা 3/3 হয়, তাহলে যদি এ একটা n/n হয়, তাহলে এখানে কয়টা n বাইরে আসবে, ডট 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 n সংখ্যক কে বাইরে আসবে, মানে কে n পর্যন্ত যাবে। এই পর্যন্ত ক্লিয়ার, যে নির্ণায়কের ক্ষেত্রে প্রতিটার সাথে যুক্ত হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রতিটার সাথে গুণ হয়, এবং নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা রো বা একটা কলামের সাথে গুণ হয়। অর্থাৎ যদি প্রত্যেকটার সাথে গুণ থাকে তাহলে আমি টোটাল 3টা বা n সংখ্যক বাইরে নিয়ে আসতে পারবো নির্ণায়কটা পাওয়ার জন্য। তো এই জায়গা থেকে তারা ফাইনাল সূত্রটা বললো, তাহলে যদি n সংখ্যক কে গুণ করি তাহলে কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার n, তো এটা হয়ে যাবে পি টু দি পাওয়ার n ইন্টু পরম মান অফ এ। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি পি গুণ অবস্থায় থাকে এবং আমি যদি বলি যে এটা নির্ণায়কের মান কত, তাহলে এটার উত্তর হবে পি টু দি পাওয়ার n ইন্টু এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, যেখানে n হলো এ ম্যাট্রিক্সটার ক্রম, যদি এটা n/n ক্রমের হয়, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। এবং যদি আমি তোমাকে এইটা বলি, যে যদি আমি বলি যে এ ম্যাট্রিক্সের মান হলো ধরো এক্স, তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্সের মান কত, তুমি বলবা নির্দ্বিধায় 1/x। তাহলে যদি আমি এটার সাথে পি গুণ দিয়ে দেই, পি কিন্তু কি করছে আবার গুণ দিছি, তো পি যখন আগের বার গুণ ছিল আমি উপরে কি লিখছিলাম পি টু দি পাওয়ার n,
তাহলে এর উত্তর কি হয়ে যাবে বলো তো, একটু কমন সেন্স কাজে লাগাও। পি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এবার আমি এইটার বাইরে পি গুণ দিনে আমি এবার করছি কি, এইখানে পি দিছি, এইখানে এ দিছি, তারপর দিছি ইনভার্স, পি এ দিয়ে ইনভার্স দিছি। তার মানে কি এইবার পি টু দি পাওয়ার এন কি নিচে আসবে না, ইনভার্স যেহেতু হয়ে গেছে, এবং আমার এ ম্যাট্রিক্সটাও নিচে আসবে না। এটাই হলো তাদের সেই সূত্রটা, যে 1 ভাগ পি টু দি পাওয়ার। সো এখানে বেশ কয়েকটা ডিফারেন্স আছে। একটা দেখো পি এ টু দি পাওয়ার -1, যেখানে পিটাও ইনভার্স হবে, এটাও ইনভার্স হবে। ইনভার্সের ক্ষেত্রে কি নিচে পি টু দি পাওয়ার এন, আবার এ নির্ণায়কের মানটা গুণ। আবার যদি বলি যে পি এর সাথে শুধু এ ইনভার্স গুণ দিছে, মানে কি পি এর উপরে ইনভার্স আছে না, তাহলে পি টু দি পাওয়ার এন থাকবে উপরে, এ ইনভার্স চলে যাবে নিচে। আবার কি বলছে যে এই যে পি এ ইনভার্সের উপরে আরেকবার ইনভার্স দিছি, তাহলে এইবার একটু তাকায় দেখো তো, এটাকে যদি একটু 2 লাইন বিস্তৃত করি, তাহলে এটাকে এমনি লিখতে পারি যে পি টু দি পাওয়ার -1 ইন্টু এ ইনভার্স, মানে কি এটা আলটিমেটলি এ। তার মানে পি ইনভার্সের জন্য পি টু দি পাওয়ার এন চলে যাবে নিচে, উপরে হয়ে যাবে আমার পরম মান অফ এ। এইটুকুই হিসাব। তো আমরা যেটা মনে রাখবো, এইটা হলো আমাদের বেস থিওরি, এটা হলো আমাদের বেস থিওরি। এরপর আমি যেই জায়গায় -1 দিব সেটা চলে যাবে নিচে, দ্যাটস ইট। তো এইটা দিয়ে বুয়েটে 12-13 সালে একটা সিগনিফিক্যান্ট ম্যাথ আসছিল। এই ম্যাথটা তারা অনেক বড় করে করছে, আমরা জাস্ট আমাদের থিওরি বা সূত্র ডিরেক্ট অ্যাপ্লাই করব। কি বলছে, এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে এন এর মান কত 3, পরম মান অফ এ ইজ টু কত দিছে -7, এবং তারা পি এর মান কত দিছে 2a টু দি পাওয়ার -1। তার মানে কি ডিরেক্ট 2 টু দি পাওয়ার -1 বা পি টু দি পাওয়ার -1 আসতেছে, আবার এ টু দি পাওয়ার -1 আসতেছে, তাই না? তো যখন দুইটার উপরেই -1, তার মানে আমাদের উত্তরটা কত হবে বলতো, 1 ভাগ পি টু দি পাওয়ার এন পরম মান অফ এ, তাই না? এন ছিল আমাদের ক্রম, 1 ভাগ এইটা। তো আমাদের এখানে পি কত 2 আর এ কত, একটা হলো 3/3 ম্যাট্রিক্স, তার মানে এন এর মান কত 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু পরম মান অফ এ, এর মান কত -7 ইন্টু -7, ডিরেক্টলি 1 ভাগ -56। যশোর বিশ্ববিদ্যালয়ে আবার আসছিল এই সেম ম্যাথ, কিন্তু এবার টোটালটার উপরে -1 দেয় নাই, শুধুমাত্র এইটা দিছিল 2a ইনভার্স। এইটা কত উত্তর হয় কমেন্টে একটু জানাবা, বাট এই ম্যাথটা ক্রিটিক্যাল। এই জন্য যেটা করবা যে এইটা বেস সূত্র হিসেবে মনে রাখবা, বাকি চেঞ্জগুলো মাথার মধ্যে ক্যালকুলেট করবা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, চলো এটা এবার আরও একটা ম্যাথ করি। তো এখানে কি বলছে দেখো তো, যে এখানে বলছে ডেট্রিমিনেন্ট অফ 2a টু দি পাওয়ার -1। এখানে যেটা জিনিস উল্লেখ করো, তাহলে আমরা আগে একটু মানগুলা লিখি। যদি আমরা পরম মান অফ এ ধরি, এ ম্যাট্রিক্সের মান কত একটু দেখো তো, এ ম্যাট্রিক্সের মান হলো -1। আচ্ছা, এরপরে পি এর মান কত, আমরা যেটা গুণ দিচ্ছিলাম, পি এর মান হলো 2। এ কত ক্রমের ম্যাট্রিক্স 2/2, তার মানে এন এর মান হলো 2। এখন আমরা দেখব সূত্রটার দিকে যে 2a ইনভার্স, তাহলে মাইনাসটা কার উপরে আছে, শুধু এ এর উপরে। তাহলে আমাদের যে সূত্রটা ছিল যে পি এ ইনভার্স, এইটার যদি আমরা পরম মান বের করতাম, তখন আমরা কি লিখতাম, যে পি টু দি পাওয়ার এন থাকবে উপরে, যেহেতু শুধুমাত্র এ ইনভার্স আছে, এবং নিচে থাকবে পরম মান অফ এ। তার মানে এইখানে পি এর মান হলো 2 স্কোয়ার ডিভাইডেড বাই -1 হয়ে গেল আমাদের +4। ঠিক আছে, উত্তর। আবার কি বলছে, এ হলো এইটা, তাহলে পরম মান অফ অ্যাডজয়েন্ট অফ এ, আবার অ্যাডজয়েন্ট অফ এ বের করতে বলছে। এখানে কিছুই না, আমাদের যদি আমরা একটা নির্ণায়ক বের করি, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক, এটা নির্ণায়ক হলো -1। অ্যাডজয়েন্ট অফ এ কিচ্ছু না ভাই, অ্যাডজয়েন্ট অফ এ যেটা মাথায় রাখতে হবে, অ্যাডজয়েন্ট এর সূত্র হলো যে পরম মান অফ এ টু দি পাওয়ার n-1। অর্থাৎ যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় n ক্রমের, তাহলে সেটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে এ টু দি পাওয়ার n-1, অর্থাৎ বা এ নির্ণায়কের টু দি পাওয়ার n-1। সো এখানে আমরা জানি যে এটা একটা নতুন সূত্র আকারে মনে রাখতে পারো, পরীক্ষার হলে আসতে পারে, যেহেতু এটা আগে আসছে দেওয়া নাই, কিন্তু আমি দেখছি কোশ্চেনটা আসছে। তো এ পরম মান অফ এ টু দি পাওয়ার n-1, সেখানে হলো এটা 3/3 ক্রমে, তাহলে 3 - 1। আবার অ্যাডজয়েন্ট অফ এ, এটা কিছুই না ভাই, এই জায়গায় আরেকটু ক্রিটিক্যাল থিওরি কাজ করতে হবে। আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিলাম, এটা কাইন্ড অফ অনেক কঠিন, আমি এক হলো পারবো না, 2 হলো এটার প্রমাণ দেখানোর মতো আমার এনার্জি এখন নাই, এবং এটা আসবেও না। তো অ্যাডজয়েন্ট অফ এ, এটার মানটা যে পরম মান অফ এ টু দি পাওয়ার n-2 ইন্টু এ হয়, এইটা একটু কাইন্ডলি আমাকে একটা প্রমাণ দেখাইও। প্রমাণটা করার পরে এটা কিন্তু প্রমাণ ইজিলি করা যাবে।
চাইলে ইজিলি করতে পারবা। প্রমাণটা করে একটু আমাদের গ্রুপে পোস্ট করিও, যার প্রমাণটা ঠিক হবে তাকে আমরা একটা গিফট দিব। ওকে, আচ্ছা এই পার্টটা শেষ। এর পরবর্তীতে আর কি পার্ট আছে আমরা চলে যাই পরবর্তী ক্লাসে, সেটা হলো নির্ণায়ক বিশিষ্ট সমীকরণ সমাধান। এই জায়গায় দেখো তোমাকে বলছে যে এইটা ইকুয়াল টু 0 হলে x এর মান নির্ণয় করো। কিচ্ছু না, তোমার টার্গেট হলো যে অ্যাটলিস্ট যেমনে হয় হোক একটা 0 আনা। তো এইখানে একটা 0 আনা সম্ভব 5 - 5 করে, তারপর তুমি বিস্তার করে দিবা, দেন x এর মান বের করবে। এটা ক্রিটিক্যাল কোনো ম্যাথ না, এটা খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা এবার আমরা আরও একটা ইন্টারেস্টিং ম্যাথ করব। এই ম্যাথটাতে তোমাকে বলছে নির্ণায়কটা সমাধান করতে, x এর মান বের করতে, কিন্তু তারা আবার এখানে কোনো রাশি দেয় নাই, মানে তুমি যে চলো সমাধান করে ডিরেক্ট বের করবে, এরা এখানে ABC দিয়ে রাখছে। তো এই ম্যাথটা কিভাবে করা যায়? ম্যাথটা খুব ইজি, আমরা সলিউশনটা বুঝাই দিই, তুমি নিজেই পারবা। ম্যাথটা করে যাও, যাওয়ার আগে আসলে এটা একবারে খেয়াল থাকবে না। প্রথমে এই আকারটার দিকে তাকায় আমার মাথায় বেসিক একটা কনসেপ্ট আসবে যে আমি এই নির্ণায়কটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। আমরা জানি যে এই -x দিয়ে আমি আরেকটা নির্ণায়ক বানাইতে পারবো। তো এই জায়গায় প্রথমবারে আমি এই আকারটা লিখলাম, তারপরে x বসে আরেকটা আকার লিখলাম। এরপরে তুমি যে কাজটা করতে পারো সেটা হলো যে দেখো তো এই নির্ণায়কের এই কলাম থেকে তুমি কি x বাইরে নিতে পারবা না? x কমন নিতে পারবা না? এখান থেকে আমরা কমন নিলাম x। আবার আমি এই কলাম থেকে কমন নেব a, এই কলাম থেকে কমন নেব b, এই কলাম থেকে কমন নেব c। তাহলে a b c কমন নিলে আমাদের আকারটা কি আসে? সবগুলা হয়ে যায় 1, আকার আসে এইটা। আর যদি আমি এখান থেকে সবগুলা থেকে কমন নেই x, এবং আমি এখানে যদি সবগুলো x কমন নিই, তাহলে এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে আমাদের 1, তিনটা 1 হয়েছে। কিন্তু প্রথম নির্ণায়কটার দিকে তাকাও, 1 abc a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এখানে কি আছে? abc a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, কিন্তু 1টা আছে লাস্টে। তো আমি প্রথমে কি করলাম, এই যে একবার চেঞ্জ করলাম আর একবার চেঞ্জ করলাম, তখন দুইবার যখন আমি কলাম এক্সচেঞ্জ করলাম, তখন কি একবার একটা মাইনাস, ওটার সাথে আরেকটা মাইনাস গুণ, মাইনাসে মাইনাস হয়ে গেল কি প্লাস। তো এই যে আমার এখানে একটা প্লাস আগে থেকেই ছিল, সেটা তারা একেবারে লেখেই নাই, দেখাই নাই, তারা প্রয়োজন মনে করে নাই যে একবারে আমি দুইটা রো এক্সচেঞ্জ করছি, যেহেতু আমার প্লাস হয়ে গেছে। তো দেখো এবার একটা মজার ঘটনা ঘটছে, আমি প্রথমবার এবিসি কমন নিয়ে যা পাইছিলাম, আমি দ্বিতীয়বার এক্স কমন নিয়েও একটু রো অপারেশন করো সেম জিনিস কমন পাইছি। তার মানে আমার এবিসি মাইনাস এক্স, তারপরে হলো এই নির্ণায়ক, এইটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি এক্স ইকুয়ালস টু আমাদের এবিসি, আর এইটা নট ইকুয়ালস টু 0। এটা কেন 0 হইতে পারে না? এটা আগে থেকে কোশ্চেনে দেওয়া আছে যে যেখানে এ বি সি তিনটা সমান না, আর এবং a, b, c নট ইকুয়াল টু 0। তো এই নির্ণায়কটার মান তখনই 0 হওয়া সম্ভব যখন তোমার এই সত্যটা হবে। তো এই জিনিসটা আমরা 0 না, বাট আলটিমেটলি ম্যাথ কিন্তু এখানেই শেষ, যে এক্স ইকুয়ালস টু আমাদের এবিসি চলে আসলো। তো ওই যে তোমাদেরকে বলতেছিলাম যে রো অপারেশন পরপর দুইবার করলে প্লাস হয়ে যায় অনেক সময়, সেটা তারা দেখাও না, তোমারও দেখার দরকার নাই। তো এই ম্যাথটা ওই থিম দিয়ে তারা করছে। এরপরে যদি আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, সেটা হলো বহুচলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান। তোমাদের নর্মালি 3 ক্রমের আছে, ক্যালকুলেটারে ডিরেক্টলি এই 3টা বা 4টা ভেরিয়েবল আলা সমীকরণও করা যায়। তা আমাদের মনে হয় না এটা আলোচনার মধ্যে ধরারই দরকার আছে। এরকম কোনো ম্যাথ পরীক্ষার হলে আসবে না যে এটা কি বলছে ক্রেমারের রুল দিয়ে করতে বলছে, এটা করার কোনো মানে হয় না। ক্যালকুলেটার ইনপুট দিবা, ইনপুট দিয়ে ডিরেক্ট করে দিবা, এটা আসলে ক্রেমারের রুলের সাথে করতে হবে এরকম কোনো কিছু না। এরপরে তারা কি বলছে যে এটাকে এ এক্স বি ওয়াই আকারে করছে, করার কোনো দরকার নাই। 3টা সমীকরণ জোটের সমাধান ডিরেক্ট ক্যালকুলেটারে করা যায়। এর পরবর্তীতে কি বলছে, দেখাও যে এই সমীকরণ 3টির কোনো নির্দিষ্ট সমাধান নেই। কিছুই না, তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই সমীকরণগুলার যেই রাশিগুলো আছে, এখানে 1 1 1 সহগ, তারপরে হলো এখানে হলো 4 -2 1, তারপর হলো 5 -1 2, এই যে এদের সহগগুলা দিয়ে যে নির্ণায়কটা হয়, তুমি যদি সেই নির্ণায়কটার মান দেখাইতে পারো 0, তাহলেই বলতে হবে যে এটার কোনো প্রকার কোনো সমাধান নেই। ওকে, আর তুমি চাইলে dx dy dz অনেক কিছুই দেখাইতে পারো, বাট আলটিমেটলি তুমি ক্যালকুলেটর যখন এগুলো ইনপুট দিবা না, ইনপুট দিয়ে বলবা যে নো প্রবাবল সলিউশন, তারা ডিরেক্ট বলেই দিবে। তো আমার মনে হয় না যে এটা খুব একটা টাফ ম্যাথ, বাট জাস্ট মনে রাখবো যে কখন কোনো একটা সমীকরণের সমাধান থাকে না, যখন এদের প্রত্যেকটা সহগ নিয়ে যে নির্ণায়কটা গঠিত হয় ক্রেমারের রুলের ডি ইজ ইকুয়াল টু 0, এবং আমাদের dx অর্থাৎ ধরো ধ্রুবকের জায়গায় x গুলা বসবে, ধ্রুবকের জায়গায় y গুলা বসবে, ধ্রুবকের জায়গায় z গুলা বসবে, সেই বসায় যদি আমাদের dx নট ইকুয়াল টু z হয়, তাহলে এটা কোনো নির্দিষ্ট সমাধান নেই। এবং আরেকটা জিনিস মনে রাখবা, মাঝে মধ্যে তোমাকে বলে দিতে পারে যে অসংখ্য সমাধান আছে। আমার মতে এগুলা ম্যাথ এত বড় করে করার কোনোই দরকার নেই, জাস্ট তুমি দেখাবা
যে এদের সহগগুলো দিয়ে যে নির্ণায়কটা হয়েছে সেটার মান 0, তাইলে তুমি মার্কটা পাওয়া যাবা। এত বেশি বড় ম্যাথ করার কোনো মানে হয় না, কারণ তারা জানে এটা তুমি ক্যালকুলেটারে করতে পারো। আচ্ছা, এবার কি বলছে, ম্যাট্রিক্স সম্পর্কিত সাধারণ প্রমাণের জিনিসপাতি। এখানে আমি একটা জিনিস তোমাকে জাস্ট সিম্পলি ক্লিয়ার করে দিয়ে আরেকবার রিভাইভ করতে হবে। বেসিক্যালি এই প্রমাণগুলোতে ট্রান্সপোজের মালপাতি আছে। তো ধরো তোমাকে এ ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স, এবার ধরো তোমাকে এবার বলছি যে এ বি ট্রান্সপোজ, এই রুলটা লাগে। এ বি ট্রান্সপোজ মানে একটু উল্টে যাবে, তোমরা তো জানো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে ক্রমটা গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে হয়ে যাবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ওকে, আচ্ছা, এটা একটা। 2 নাম্বার, সেটা হলো যে যদি যোগফল করি, যদি আমি তোমাকে বলি যে এ প্লাস মাইনাস যোগফল বা বিয়োগফল, এটার ক্ষেত্রে যদি আমি তোমাকে ট্রান্সপোজ করতে বলি, তাহলে এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। ঠিক আছে, তো গুণের ক্ষেত্রে উল্টে যাবে, যোগের ক্ষেত্রে সেম থাকবে, এইটুকুই। আর কোনো একটা ম্যাট্রিক্সের, যেমন আমরা আগে নির্ণায়কের ক্ষেত্রে টু দি পাওয়ার দিচ্ছিলাম, তো ট্রান্সপোজের ক্ষেত্রে টু দি পাওয়ারে কোনো ঝামেলা হয় না। কে এ টু দি পাওয়ার ট্রান্সপোজ থাকলে কে কে এর মধ্যে থাকে আর এ ট্রান্সপোজ থাকে যায়। এই কয়েকটা রুল যদি কারো খেয়াল থাকে তাইলেই হবে। আর আরেকটা ব্যাপার হলো, আমি যদি তোমাকে কোশ্চেন করি যে এ ইনভার্স ইকুয়ালস টু কি এ, তাই না, এটুকু তো জানো। তাহলে এ ট্রান্সপোজ মানে কি, এটা মানেও কিন্তু এ। এই রুলগুলো ইউজ করে সামনে জাস্ট আমরা একটা প্রমাণ করব। যদিও এই জিনিস জীবনে আসবে না, তোমাকে জাস্ট অপশনে দিয়ে বলতে পারে যে নিচের কোনটি সঠিক। প্রমাণ করো যে একটি বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স অনন্য হয়, এটার কোনো মানেই হয় না। এটা আসলে আমার মতে এটা করার কোনো দরকার নেই, প্রমাণ জীবনে আইব না, এটা খুব ইজি একটা প্রমাণ, এ বি আর সি। আচ্ছা, তো চলো এখন একটা প্রমাণের ম্যাথ করি। এই ম্যাথটা তারা অনেক কঠিনভাবে করছে, আমি একটু ইজিয়ারভাবে করার চেষ্টা করি। তো এখানে তারা কি বলছে যে এ বি টু দি পাওয়ার ইনভার্স ইকুয়ালস টু হলো বি ইনভার্স এ ইনভার্স, অর্থাৎ ক্রমটা চেঞ্জ হয়ে যায়, এটাই তারা প্রমাণ করতে বলছে। যদি এটা পরীক্ষার হলে জীবন আসবে না, তারপরও করতেছি আর কি। সেটা হলো যে ধরো আমরা কি এইটা জানি যে এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়ালস টু হলো আই, এটা আমরা জানি, তাই না? তাহলে আমি এইটাও লিখতে পারি যে এ বি ইনভার্স ইন্টু এ বি ইজ ইকুয়ালস টু আই, এটা আমরা লিখতে পারি। আমার মনে হয় এটা আমরা লিখতে পারি। তো এইবার আমরা যেটা করব সেটা হলো যে আমাদের আচ্ছা, তো চলো আমরা একটা প্রমাণের ম্যাথ করি। সেখানে আমাদেরকে এই প্রমাণটা দিছে অনেক বড় করে, আমি একটু ইজিলি জিনিসটা ডিসক্রাইব করি। আমরা এ বি ম্যাট্রিক্সের প্রমাণটা করব, বাট তার আগে আমরা একটা জিনিস আগে থেকে জানি কিনা যে এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়ালস টু আই, এটা আমরা জানি আগে থেকে, তাই না? তো এইটাকে যদি আমরা একটু অন্যভাবে চেঞ্জ করে লিখি, আমরা কি এটা লিখতে পারি যে এ বি ইনভার্স ইন্টু এ বি ইজ ইকুয়ালস টু আই, এটা আমরা লিখতে পারি। তো এটা লিখলে তো কোনো সমস্যা নেই, এর জায়গায় এ বি বসাই দিছি। এবার আমি এই প্রমাণের এই লাইনটাতে আসি। এখন ধরো নাও এবার তুমি এ বির সাথে গুণ দিচ্ছ বি ইনভার্স এ ইনভার্স। বি ইনভার্স এ ইনভার্স কই থেকে পাইলা ভাই? এই প্রমাণের মধ্যে দেওয়া আছে। এইবার তুমি একটু গুণ করো তো, যে এ বি ইন্টু বি ইনভার্স এ ইনভার্স, বি ইন্টু বি ইনভার্স, এটা হচ্ছে কি আই, তাহলে এ আই এ ইনভার্স, এ আই ইজ ইকুয়ালস টু কি এ ইন্টু এ ইনভার্স, এটা ইকুয়ালস টু কি আই, তাই না? এখানে একটা আই পাইছি, ওখানে একটা আই পাইছি, তার মানে দুটো ইকুয়াল। তার মানে এ বি ইনভার্স ইন্টু এ বি ইজ ইকুয়ালস টু হলো, আমরা এই যে একটু আগে যে রাশিটা লিখছিলাম এ বি ইন্টু বি ইনভার্স এ ইনভার্স, এই দুটা সেম, কারণ দুটার মানই তো আই। এবার আমি দুই সাইড থেকে এটা তো কাটে দিতেই পারি বা ভাগ দিতেই পারি, যা করে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কি চলে আসলো যে এ বি টোটালটার উপরে ইনভার্স ইকুয়ালস টু হলো বি ইনভার্স এ ইনভার্স। ক্লিয়ার? ঠিক আছে, এইটুকুই আমাদেরকে এই প্রমাণের মধ্যে করতে বলছে। তো আমাদের আজকের লেকচার স্লাইডে আর কিচ্ছু নাই, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তো লাস্টে একটা কথাই বলবো যে তোমরা ইনভার্স ম্যাট্রিক্সের টাইপটা করবা আর ম্যাট্রিক্সের ক্যালকুলেট্রিক্সে ফার্স্ট হবা। বাকি যেগুলো জিনিসপাতি আমরা শিখাইছি স্লাইডের মধ্যে যা আছে সেগুলো করলেই মোর দেন ইনাফ, এবং বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা ক্লাস শেষে সলভ করবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টাটা।